15 মিনিট আগে কে বা কারা যেন ইরার উপর হামলা করে, কিন্তু এই হামলায় ইরার সব বডিগার্ড মারা যায় গুলি খেয়ে। আবার কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কিন্তু কোনো এক অজানা লোকের জন্য ইরার প্রাণটা বেঁচে যায়। ওখান থেকে কিছু বডিগার্ডের সাহায্যে বেঁচে ফিরে আসতে পারে বাসায়। এদিকে বাকিরা তো অবাক হয়ে শুধু তাকিয়েছে, কেউ কিছু বলতে পারছে না। বাসায় এসে আপু, আম্মু, আম্মু, কোথায় তোমরা? কি হয়েছে ইরা? এভাবে চিৎকার করে তোর আব্বুকে আর আমাকে কেন ডাকছিস? তাছাড়া তোর শরীরে এই কি অবস্থা? আম্মু, তুমি কিন্তু কোনো কথাই বলবে না, সবকিছু তোমার জন্য। তোর মা আবার কি করলো? কিন্তু আমাকে কেন ডেকেছিস তা তো বল। কিন্তু তোর শরীরের এই দাগগুলো কিসের? তাছাড়া তুই একা গাড়ি নিয়ে এসেছিস, বাকি গাড়িগুলো কোথায়? কথাটা শুনে ইরা ওর মা বাবাকে ধরে কান্না করতে থাকে। এমন ভাবে কান্না করাতে ওনারা বুঝতে পারে খারাপ কিছু একটা হয়েছে। কি হয়েছে ইরা? কেউ কি তোর সাথে খারাপ ব্যবহার করছে? তোর সাথে থাকা বডিগার্ড ওরা কোথায়? আপু, ওরা আর নেই, শুধু কয়েকজনই বেঁচে আছে। ইরার এমন কথাতে উনি একটু অবাক হয়নি, কেননা এর আগে অনেকবার বডিগার্ড নিয়ে এরকম মিথ্যা কথা বলছে। কেননা ইরা চায় না ওর আশেপাশে কোনো বডিগার্ড থাকুক। দেখো, মজা সবসময় ভালো লাগে না ইরা, সত্যি করে বলো। সত্যি বলছি আমি। এর আগেও তুমি অনেকবার এরকম মিথ্যা বলছো। তুমি ভালো করে জানো এই দেশের মধ্যে আমার কত শত্রু আছে। ওরা তোমাদের আর আমাকে শেষ করে দিতে চাইছে। সেই জন্য তোমাদের কথা চিন্তা করে আমি তোমার সাথে বডিগার্ড পাঠাই, যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু তুমি কোনো না কোনো বাহানা দিয়েই চলেছ। সত্যি বলছি আপু, আজকে তাহলে শোনো কি কি হয়েছে আমার সাথে। সবটা বলতে থাকে। সবটা শোনার পর না আপু, চেহারা ঢাকা ছিল, কিন্তু এতটুকু মনে পড়ে ছেলেটা একটা গাড়িতে করে এসেছিল এবং ওই গাড়িটা বুলেট প্রুফ ছিল। এদিকে ইরা তো রুমে চলে যায় অন্যদিকে। এখন আপনাদের ইরার পরিচয়টাই দিয়ে দিই। ইরা ওর বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। যতটা আদর ঠিক ততটাই বাদর স্বভাবের। সারাক্ষণ দুষ্টামিতে মেতে থাকে। ইরার বাবা ওখানকার প্রধানমন্ত্রী, সেজন্য বুঝতেই পারছেন ওনার জীবনে কতটা ঝুঁকিয়েছে। ইরার মা একজন গৃহিণী, কেননা উনি চাইলেই আরো বড় কিছু করতে পারতেন, কিন্তু উনি সংসার সামলানো বেশি প্রাধান্য দিলেন। ওনাদের কাহিনী তো শুনলেন, এবার চলুন গল্প ফিরে যাই আমরা। বস বস, আমরা ওই মেয়েটাকে মারতে পারি নাই। কেন? তোরাই তো বলছিলি ওর সাথে থাকা সবাইকে মেরে ফেলেছিস, তাহলে এখন কেন এইসব বলছিস? তোরা তোরা কি জানিস না কাউকে মারার চিন্তা আমি করলে তাকে মরতেই হয়? তোরা 20 জন লোক এসেও ওই মেয়েকে মারতে পারলি না? তোদের দিয়ে কি কিছুই হবে না? কি করবো বস, সব কিছু তো ঠিকভাবে করছি, কিন্তু কোথা থেকে একটা ছেলে গাড়িতে করে এসে আমাদের উপর গুলি করতে লাগলো। এতে আমাদের অনেক লোক মারা যায়। ছেলেটার সাথে কোনোভাবে আমরা পেরে উঠতে পারলাম না, সেই জন্য ওইখান থেকে পালিয়ে আসা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। যেখান থেকে পারিস ওই ছেলের খোঁজ নেওয়া শুরু কর। ওই ছেলেকে আমি জীবিত অথবা মৃত অবস্থায় চাই। ইজ দ্যাট ক্লিয়ার? হয়ে যাবে বস, কোনো চিন্তা করবেন না, ওই ছেলেকে আমরা খুঁজে বের করবই। ওরা তো নিজেদের বসকে কোনোভাবে বলে দেয়, কিন্তু ওরা কি আসলে পারবে খুঁজে নিতে? তা জানতে হলে গল্পটা শুনতে থাকুন, কেননা গল্পটা শুনতে থাকলে কি কি হচ্ছে না হচ্ছে সবই জানতে পারবেন আপনারা। কিছুক্ষণ পরে একটা কালো গাড়িতে করে একটা ছেলে এসে রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ায়। এটা মূলত একটা বাড়ি, কিন্তু যা রাজপ্রাসাদের সে কোনো অংশ কম না। ভিতর থেকে একটা ছেলে বের হয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। দরজা থেকে একটা রোশনি বের হয়ে ছেলেটার চোখ স্ক্যান করে। তারপর দরজা খুলে যাওয়ার পর ছেলেটা এসে একটা মহিলাকে পিছন থেকে এসে জড়িয়ে দেয়। ওনাকে এইভাবে জড়িয়ে ধরতে উনি কিছু অবাক হয়ে যায় এবং কি হতে পারে তা বোঝার চেষ্টা করে যাচ্ছে। এদিকে ছেলেটাও মিটমিট করে হাসছে, যা ওনার কানে যেতে উনি বুঝে যায় এটা কে হতে পারে। আকাশ, তুই এত বছর পর তোর আমাদের কথা মনে পড়লো? শব্দটা শুনে আকাশ তো এবার অবাক হয়ে যায়। আম্মু, তুমি আমাকে চিনলে কি করে? তুই ছাড়া আর কে আছে এইভাবে জড়িয়ে ধরবে তোর মাকে? এই কি আব্বু, তুমি কখন এলে? এই তোর মা তুই? তা 1 বছর পর আমাদের কথা মনে পড়লো? কি করবো আব্বু, আবার পড়াশোনা শেষ করতে করতেই তো সময় চলে গেল।
তাছাড়া আমার তো পড়াশোনা শেষ, এখন শুধু ঘুরবো আর বন্ধুদের সাথে আড্ডা দিব। জি না, এইসব কিছুই হবে না। কেন কেন? আগে আমাদের ব্যবসা দেখবে, তারপর তোকে বিয়ে দিয়ে আমি নাতি নাতকুরের মুখ দেখব তারপর। আম্মু তুমিও না, এখনো কোনো কিছু ঠিক হলো না, সেখানে কিনা তুমি এত কিছু ঠিক করে ফেলেছো? আরে আমি তো নাতি নাতনিদের নামও ঠিক করে ফেলেছি। তা তোমার নাতি নাতনিদের কার সাথে বিয়ে দিবে সেটাও ঠিক করে নাও। কথাটা শেষ না করতে আকাশের হাতে থাকা ঘড়িটায় রেড অ্যালার্ট লেখা উঠলো। এটা দেখে কোনো লেট অ্যালার্ট করলো না। আম্মু, আব্বু আমাকে যেতে হবে। সে কি এখনো তো তুই নিজের রুমেই আসলি না, অথচ এইভাবে চলে যাবি? আব্বু একটু কাজ আছে। দেখ, তোকে কোথাও যেতে হবে না। না আম্মু, আমাকে যেতে হবে, নয়তো লস হয়ে যাবে। কথাটা শেষ না করতে আকাশের হাতে থাকা ঘড়িটায় রেড অ্যালার্ট লেখা উঠলো। এটা দেখি কোনো লেট করলো না আর। কথাটা বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ওখান থেকে একটা নদীর ধারে আসে। নদীর কাছে এসে একটা গাছ দেখতে পায়। সে গাছের কাছে নিজের হাত রাখতেই গাছটা দুই ভাগ হয়ে যায়। এরপরে ভিতরে চলে আসে। আপনারা হয়তো ভাবছেন গাছ কিভাবে দুই ভাগ হয়। আসলে এটা গাছের মতো দেখতে হলেও অরিজিনাল গাছ না। ওখানে এসে কম্পিউটারের সামনে এসে বসে পড়ে। তারপর কি যেন লিখতে থাকে। একটু পরে আরো একটা মেইল আসে। সেই মেইলটা পরে অনেক বেশি অবাক হয়ে যায়। তোমরা শিওর তো? জি, আমরা 100% শিওর। আপনি শুধু এখন নিজে একবার এটা যাচাই বাছাই করে নিলেই হবে। ঠিক আছে, সমস্যা নেই, তা না হয় আমি দেখে নিব। কিন্তু একটা কথা বলার ছিল। কি কথা? ওইদিকে কি সব কিছু ঠিক আছে? জি, সবই ঠিক আছে, কিন্তু একটা কথা। কি কথা? একটা কাজে আমাকে যেতে হবে অন্য একটা দেশে। তা কোন দেশে? আপনি যে দেশে আছেন সে দেশে। ঠিক আছে, তাহলে কালকেই চলে আসো। বাকিদের সবটা বুঝিয়ে দাও কিভাবে কি করতে হবে। তবে একটা কথা, তোমার পরিচয় যেন প্রকাশ না পায়। আমার পরিচয় না হয় জানলো না, কিন্তু আপনার পরিচয় তো ওনাদের জানার কথা। আমার পরিচয় কেউ জানে না, সেই জন্য তোমারও কোনো পরিচয় কেউ জানবে না। আমি এখানে সব কিছু করে রাখবো। প্রথমত তোমাকে আমি ওই কাজে লাগাবো, তারপর সুযোগ বুঝে আমিও লেগে পড়বো। যেমনটা আপনি চাইবেন। কিন্তু স্যার, আবার কি হয়েছে? তানুও আসতে চাইছে। আচ্ছা, নিয়ে আসো। কিন্তু একটা কথা, আমি আগামী 2 দিন একটা কাজে ব্যস্ত থাকবো। তোমরা এখানে এসে এইভাবে কাজগুলো করবে, বাকিটা আমি সামলে নিব। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পর ওখানে থেকে আরো কিছু তথ্য জোগাড় করতে থাকে। কেননা এটা এমনই কাজ যেখানে সঠিক তথ্য ছাড়া কোনো কিছু করাটাই বোকামি হবে। সেজন্য কোমরে পায়ে কিছু একটা বেঁধে নেয়। কেননা এখানে আকাশে সব কিছু আছে যা কাজের সময় ইউজ করে। আর এই জায়গাটা অনেক সিক্রেট ভাবে তৈরি করা হয়। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ে। অন্যদিকে ইরা ওর রুমে বসে ভাবতে থাকে আজকে ঘটে যাওয়া ঘটনাটা। কি ভাবছিস ইরা? আম্মু, অনেক কিছু ভাবাচ্ছে ওই ছেলেটাকে নিয়ে। কোন ছেলের কথা বলছিস তুই? আরে যে ছেলেটার জন্য আজকে আমি বেঁচে ফিরতে পেরেছি। অনেক মনে পড়েছে, তাই না ওই ছেলেটার জন্য? হ্যাঁ আম্মু, অনেক বেশি মনে পড়তেছে আমার। আচ্ছা, ছেলেটাকে দেখতে কেমন রে? ধুর আম্মু, দেখতে পেলাম না আর কখন। তার আগেই তো ছেলেটা ওখান থেকে চলে যায়। কিন্তু আম্মু, মানতে হবে ছেলেটার অনেক সাহস আছে, নয়তো একাই 20 জন লোকের মোকাবিলা করতে আসার সাহস পেত না। ছেলেটাকে নিয়ে তুই এত বেশি ভাবছিস কেন বলতো? তুই কি ছেলেটাকে কোনো কারণে পছন্দ করে ফেলেছিস? আম্মু, তুমি না কি যে বলো না তুমি। এখানে তো ওর মতো আরো অনেক লোকেই আমাকে বাঁচানোর জন্য আছে। তাহলে ওদের পছন্দ না করে এই ছেলেকে কেন পছন্দ করব বলো তো তুমি? এর আগে তুই কারো এত প্রশংসা করিসনি তো, সেই জন্য। আচ্ছা, এখন খেতে আয়। তোর আব্বু যা বলছে তা মনে থাকবে তো? থাকবে। এদিকে আকাশ বাসায় ফিরে আসে। ওর বাবা মার সাথে আরো কিছুক্ষণ কথা বলা শেষ করে তারপর রুমে আসে। কিছুক্ষণ পর খাবার খেয়ে রাতে ওর রুমে আসে। পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে ওর কাজে। আপনারা হয়তো অনেকে এখানে আকাশের কাজ আর কি করে তা বুঝতে পারছেন না। চিন্তা করবেন না, তাও আপনারা সময় মতো সবটা জানতে পারবেন। এখন চলুন কাজে ফিরে যাই। বাড়ির পিছনে এসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে একটা পুরাতন বিল্ডিং এর ছাদে। ওখানে দূরবীন দিয়ে দেখতে থাকে সবকিছু।
কেননা যা যা ভেবেছে তা আসলে সত্যি কিনা তা দেখতে থাকে। কিন্তু আসলেই কথাটা সত্যি। ওরা যা বলেছে সবটাই তো দেখি সত্যি মনে হচ্ছে, কিন্তু এটা প্রমাণ করতে হলে তো ওই বাড়িতে ঢুকতে হবে, তাহলে সবটা জানতে পারা যাবে। এখন ওই বাড়িতে আমি ঢুকবো কি করে? কথাটা বলেছে আর বাড়ির দিকে নজর রাখতে থাকে। হঠাৎই একটা মেয়েকে দেখে আকাশ তো অনেক বেশি অবাক হয়, আর সাথে মুচকি হাসি দিতে থাকে। কেননা আকাশ ওর পথ খুঁজে পেয়ে গেছে। সেজন্য দেরি না করে আরো ভালো করে দেখতে থাকে। কিছুক্ষণ পর আকাশের উপরে একটা হেলিকপ্টার দেখতে পায়। তা দেখে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু ছাদ পুরোটা খোলা থাকার কারণে কোথাও লুকাতে পারেনি। সেজন্য হেলিকপ্টার থেকে কিছু লোক দড়ি বেয়ে নিচে নামতে থাকে। নিচে নেমে ওরা আকাশকে ঘিরে দাঁড়িয়ে যায়। এই কে রে তুই? তার আগে এটা বল, তোরা কে? আমরা যেই হই না কেন, তুই কেন? তাছাড়া এই রাতে এই বাড়ির উপর নজর কেন রাখছিস? তা কি তোদের বলতে হবে? তোমরা কে? আমরা কে তা তোর জানতে হবে না। তুই এখন এটা বল, তোকে এখন মারবো নাকি আরো পরে? আমাকে মেরে তোমাদের কি লাভ হবে বলো? ছেলেটা দেখি ভয় পেয়েছি। ওই ওকে ধর, তারপর ওর শরীরে এমন ভাবে গুলি করে থাকবি যেন শরীর থেকে সবটা বেরিয়ে আসে। ওরা গুলি করতে যাবে। আকাশ ওর জ্যাকেটটা খুলতে ওরা সবাই অবাক হয়ে যায়, কেননা শরীরের মধ্যে বোমা রাখা ছিল, যা অনেক পাওয়ারফুল ছিল। এবার যদি গুলি করার ইচ্ছে থাকে তাহলে গুলি করতে পারিস। এটা তো তাস বোমা, তাই না? একদম ঠিক বলেছিস। এখন তোরা কি করবি তা তোরা ভেবে দেখ। ওরা কোনো কথা না বলে তাড়াতাড়ি করে হেলিকপ্টার আবার দড়ি বেয়ে উঠে যায়। ওরা যেই কিছুটা দূরে গেল, এই দিকে থেকে একটা ছোটখাটো মিসাইল হেলিকপ্টার দিকে টার্গেট করে মারে, আর কয়েক সেকেন্ডের মধ্যে ওদের খেলা শেষ হয়ে যায়। এদিকে আকাশে এরকম হামলার আগুন দেখে ওখানে লোক আসা শুরু করে, আর আকাশও ওখান থেকে প্যারাসুট দিয়ে লাফ দিয়ে নিচে নেমে গাড়ি উঠে চলে আসে ওখান থেকে। পরের দিন সকালে এই নিউজটা ওখান জায়গায় দেখানো শুরু করে। এইদিকে আব্বু, এভাবে কতদিন আমাকে রুমে থাকতে হবে? যতদিন পর্যন্ত তোমার জন্য ভালো এবং পারদর্শী কোনো বডিগার্ড না পাবো, ততদিন পর্যন্ত তোমাকে বাইরে যেতে দিতে পারবো না। তাহলে ওই রকম ছেলে খুঁজে বের করো। আমি পারবো না এরকম ভাবে রুমে একা একা বসে থাকতে। আমি তোর জন্য তাহলে বডিগার্ড দেখার ব্যবস্থা করে নিচ্ছি, কিন্তু ভুলেও তার সাথে খারাপ ব্যবহার করবে না। আব্বু, তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি ওদের সাথে খারাপ ব্যবহার করি? তা নয়তো কি? এদিকে উনি ইরার জন্য বডিগার্ড দেখার জন্য কিছু লোক লাগিয়ে দেয়। এদিকে আবির আর তনু চলে এসেছে আকাশের বাড়িতে। ওরা বাড়িতে আসতেই আকাশের মা অবাক হয়ে যায়। তোমরা কারা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের পরিচয় কি তা তো বলো। আন্টি, আকাশ স্যার আমাদের ব্যাপারে আপনাকে কিছু জানেনি? ও কোথায় গিয়েছে? আমাকে তো সে ব্যাপারে কিছুই জানায়নি। তার উপর দুদিন ধরে ওর সাথে কোনো যোগাযোগও হয়নি আমার সাথে। এই জন্য আমাদের কথা আপনাকে জানাতে পারিনি। আচ্ছা আন্টি, একটা কথা বলবো কি? কি কথা বলবে বলো। আকাশ কি সত্যি আপনার ছেলে? এটা আবার কেমন কথা? ও আমার ছেলে হবে না তো কার ছেলে হবে? আসলে আন্টি, আপনাদের পার্সোনালিটি সাথে আকাশ স্যারের পার্সোনালিটি একদম মিল হচ্ছে না। কি বলতে চাও তুমি? আসলে এত বড় বাড়ি আপনাদের, কিন্তু আকাশ স্যার কখনো আমাদের জানায়নি। ওনার এত বড় বাড়ি আছে, উনি তো সব সময় সাধারণভাবেই চলাচল করে। আচ্ছা, আকাশকে তুমি স্যার করে কেন বলছো? আন্টি, সব প্রশ্ন কি এখানেই করবেন নাকি আমাদের ভিতরে ঢুকতে দেবেন? এই দেখো, কথা বলতে বলতে তো আমি ভুলেই গিয়েছি। আসো ভিতরে। তোমরা আগে রেস্ট নাও, আমি দেখি আকাশ ফিরে কখন। তোমরা যদি পারো তাকে আসতে বলো। জি আন্টি, অবশ্যই বলবো। ওরা দুজন আলাদা রুমে চলে যায়। এরপর ফ্রেশ হয়ে ওরা ছাদে চলে আসে। এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এটা কি হলো? আকাশের এত কিছু আছে, আমাদের কখনো জানানোর প্রয়োজনও মনে করলো না।
হয়তো উনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছিল, সেই জন্য বলেনি। কিন্তু আমি তো অবাক হচ্ছি এটা ভেবে, এত কিছু থাকা সত্ত্বেও উনি এত সাধারণভাবে কেন চলাচল করতো। সে ওনার ব্যাপার, দেখা যাবে। এই নিয়ে কিছু বলতে এলে সমস্যা আরো বেঁধে যাবে। ঠিক আছে, আমরা এখন যে কাজে এসেছি সে কাজে মনোযোগ দিলেই হবে। অন্যদিকে আকাশ ওর কাজে ব্যস্ত, কিভাবে কি করবে না করবে সবকিছু প্ল্যান করে রাখে। এদিকে ইরার ভার্সিটিতে কিছু কাজ পড়েছে, সেজন্য ওর বাবার কাছে যায়। আব্বু আসবো কি? হ্যাঁ আয়, তা তুই হঠাৎ আমার কাছে? আব্বু, আমাকে একটু ভার্সিটিতে যেতে হবে। ঠিক আছে, 10 জন লোক যাবে তোমার সাথে। ঠিক আছে, কিন্তু আব্বু তোমার সাথে ব্যাগ ভর্তি ডলার কেন? এত ডলার তুমি কোথায় পেলে? আরে এই টাকাগুলো তো আমাদের পার্টির ফান্ডের ডলার, এইগুলো পার্টির নামে জমা হবে। তাছাড়া 1-2 বছর পর ইলেকশনের জন্য তো হাজার হাজার কোটি ডলার খরচ করতে হবে। তাছাড়া তো এইসব বুঝবি না, তুই বরং ভার্সিটিতে যা। ঠিক আছে আব্বু, আমি তাহলে গেলাম। এদিকে ইরাকে ফলো করতে থাকে আকাশ। কোথায় যায়, কি করে, তাদের সাথে মেলামেশা করে, এই সব কিছুর উপর নজর রাখতে থাকে। এদিকে ইরা ভার্সিটিতে এসে ওর ফ্রেন্ডদের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে ওরা সময় পার করতে থাকে। এই দিনের মতো আকাশ অনেক তথ্যই জোগাড় করে ফেলেছে। এদিকে ইরা ওর বাবার নামে একটা তথ্য পায় ওর বান্ধবীর কাছ থেকে। তুই কি শিওর? আমি শিওর, কিন্তু উপযুক্ত প্রমাণ নেই, এটাই মূল সমস্যা। তুই এতগুলো তথ্য কোথা থেকে পেলি, আমাকে তা বল। আচ্ছা, 2-1 দিনের ভিতরে তুই কি তোর বাবার কাছে ব্যাগ ভর্তি কোনো ডলার দেখতে পেয়েছিস? এই কথা শুনে ইরা তো অনেকটা অবাক হয়। কেন অবাক হয় তা তো আপনারা আশা করি বুঝতেই পেরেছেন, তবুও কথাটা এড়িয়ে যায়। কই না তো, আমি তো দেখিনি। আচ্ছা, নজর রাখিস, তাহলে দেখতে পারবি আমার কথাটা সত্যি কিনা। ওদের কাছ থেকে এসে ফিরে ভাবতে থাকে, কিন্তু ইরার মন কিছুই ভাবতে পারছে না। ওর আব্বু এরকম কোনো কাজ করতে পারে, কিন্তু তাও বিশ্বাস করেনি। মোমোর কথা কি আজও সত্যি? আব্বুর কাছে তো প্রায় সময় এইরকম ব্যাগ ভর্তি ডলার আসে, কিন্তু মোমোর কথার সাথে কিভাবে মিল করব তাই তো বুঝতেছি না। তাছাড়া সত্যি কি আব্বু এরকম? না না, আমি কি ভাবছি, মোমোর জন্য নিজের আব্বুর উপর এইরকম ভাবে আমি অবিশ্বাস করতে পারি না। আমি তো নিজেও অনেক দেখেছি আব্বু কিভাবে মানুষের সেবা করে যাচ্ছে, সে আব্বুকে আমি অবিশ্বাস করতে পারবো না। এদিকে আকাশে যা যা তথ্য জোগাড় করা দরকার তা পেয়ে গিয়েছে। এখন শুধু সেই অনুযায়ী কাজগুলো ঠিকভাবে করে ফেলতে পারলে ওর কাজ হয়ে যাবে কিছুদিন পরে। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? কিছু কি হয়েছে? আমি এভাবে কতদিন আর বাসায় বসে দিন কাটাবো? তোর জন্য এখনো তেমন কাউকে পাইনি, আর 2টা দিন অপেক্ষা কর। 2 দিনের বেশি কিন্তু অপেক্ষা করতে পারবো না। আসলে এখানে 2 দিন বলাতেই কিছু কারণ আছে, যা আপনারা একটু পরে জানতে পারবেন। 2 দিন পর ইরার আব্বু যখন কোনো ব্যবস্থা করতে পারেনি, তখন ইরা লুকিয়ে বাসা থেকে বের হয়ে আসে। তবে ওর সাথে কোনো গাড়ি আনেনি, কারণ গাড়ি আনলে তো সবাই জেনে যাবে। এদিকে মোমোকে কল দেয়। মোমোর বাচ্চা, কই তুই? আরে কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন তুই? চেঁচাবো না তো কি করব? তোর জন্মদিনে আসার জন্য আমি বাসা থেকে লুকিয়ে বের হলাম, আর তুই কিনা ওখানে শান্তিতে কেক কাটছিস। আরে আমি কেক কই কাটতেছি, আমি তো এখনো মেকআপ করতেছি। তোকে না বলেছি আমি এইসব আটা ময়দা একদম মুখে মাখবি না? তুই কি আসলেই মেয়ে? এটা আবার কেমন প্রশ্ন? যেমন প্রশ্ন হোক না কেন, তুইও মেয়ে, আমিও মেয়ে, আমরা মেয়েরা সাজতে ভালোবাসি। তোর মতো কয়টা মেয়ে আছে যে নিজেকে সাজাতে ভালোবাসে না? দেখ, আমি তোদের মতো করে সাজতে ভালো লাগে না। তুই তো এমনিতে অনেক সুন্দর আর কিউট, তোর তো না সাজলেও হয়। আচ্ছা শোন, এখন বক বক না করে আমার জন্য গাড়ি পাঠা তাড়াতাড়ি করে। আমি এই রাতে হেঁটে হেঁটে তো পারবো না আসতে। কোন জায়গায় আছিস তুই? আমি এই তো বাড়ির পিছনে যে পার্কটা আছে, আমি ওইখানে আছি। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি 20 মিনিটের মধ্যে তোর কাছে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি কর,
বেশিক্ষণ আমি একা এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। এদিকে ওরা কথা শেষ করে নেয়, ইরা তো অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ওদের মধ্যে যত কথা হয়েছে তা অন্য আরেকজন শুনে ফেলেছে। এখন হয়তো ভাবছেন কিভাবে শুনলো। আসলে ইরার কল অন্য কেউ হ্যাক করে নেয়। এতে করে ইরা কার কার সাথে কথা বলে তা খুব সহজে ওরা জানতে পারে। কিন্তু ইরার ফোন যে হ্যাক করা তা ইরা নিজেও জানে না। এদিকে 15 মিনিট হতেই ইরার সামনে একটা গাড়ি এসে থামে। ইরা গাড়ির দরজা খুলতে খুলতে বলে, এতক্ষণ লাগে আসতে? আমি সেই কখন থেকে অপেক্ষা করে আছি। ম্যাডাম, রাস্তায় জ্যাম ছিল অনেক। কি? রাত এখন 1টা, আর তুমি জ্যাম কোথায় পেলে? যাক গিয়ে, এখন তাড়াতাড়ি চলো। ওকে ম্যাম। এদিকে সকালে অনেক বেলা পর্যন্ত ইরার রুম বন্ধ থাকায় ওর বাবা মা যায় রুমের কাছে। কি ব্যাপার ইরা, দরজা কেন খুলছে না? সেটাও আমার প্রশ্ন। ও তো এত সকাল পর্যন্ত ঘুমায় না। আমার না ভয় হচ্ছে, তুমি দরজা ভাঙার ব্যবস্থা করো। তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি করে দরজা খোলার ব্যবস্থা কর। জি স্যার, আমরা এক্ষুনি দরজা খোলার ব্যবস্থা করতেছি, আপনারা একটু দূরে দাঁড়ান। এরপর কিছু লোক এসে দরজা তো ভাঙে, কিন্তু ভিতরে ইরাকে খুঁজে পায় না। ম্যাম, স্যার, ম্যাডাম তো ভিতরে নেই। কি? ইরা ভিতরে নেই মানে? বারান্দায় দেখো আছে কিনা। জি স্যার, চেক করতেছি। ওনারা বারান্দায় এসে দেখলো বারান্দায় রেলিং কিছু একটা বাঁধা আছে। ওটা দেখে ইরার বাবা মাকে ডাকে। ওনারা এটা দেখে আরো ভয় পায়। ওগো, আমার ইরার কোনো ক্ষতি হবে না তো? আমার তো মনে হচ্ছে ওকে কেউ এখানে এসে তুলে নিয়ে গেছে। ওগো, তুমি আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দাও। তাড়াতাড়ি করে কন্ট্রোল রুমে যাও আর দেখো আমার মেয়ের রুমে কে কে এসেছে। তাড়াতাড়ি তোমরা। এত সিকিউরিটি থাকতে আমার মেয়েকে কেউ একজন এসে কিডন্যাপ করে নিয়ে গেল আর তোমরা কোনো টেরই পেলে না। স্যার, আমরা আগে সিসিটিভি চেক করে দেখতেছি আসলে কি হয়েছে এখানে। তাড়াতাড়ি দেখো। ওনারা সিসিটিভি দেখতে থাকে। অন্যদিকে ডেভিল বসে আছে চেয়ারে। তখন ওর কিছু লোক আসে ওর কাছে। বস, কাজ হয়ে গেছে। হ্যাঁ বস, আমি সত্যি বলছি। এবার ওরা আমাদের কথা শুনতে বাধ্য। অন্যদিকে ওরা সিসিটিভি দেখতে থাকে। ওখানে দেখি ইরা নিজেই বারান্দা দিয়ে পালিয়ে গেছে। এটা দেখে ওনারা অনেকটা স্বস্তি পায়। কিন্তু ইরা কোথায় গেছে সেটা এখনো জানা যায়নি। ঠিক তখনই মোমো কল দেয় ইরার মায়ের মোবাইলে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। মোমো, ইরা কি তোমার বাসায়? কই না তো, ওর তো আসার কথা ছিল। ইনফ্যাক্ট আমি ওর জন্য গাড়িও পাঠিয়েছিলাম। এদিকে আমার গাড়ির ড্রাইভারের কোনো খোঁজখবর নেই। সেজন্য বুঝতেছি না কি করব। সেজন্য কল করা আপনাদের। তা ইরা কি বাসায়? ইরা তো এখনো বাসায় ফেরেনি, আবার তোমার ওখানেও যায়নি। আচ্ছা, ড্রাইভার কিছু করেনি তো? না আন্টি, ড্রাইভার তো অনেক ভালো। ইনফ্যাক্ট 60 বছর ধরে আমাদের বাসায় ড্রাইভার। উনি তো ইরাকে নিজের মেয়ের মতন জানে। কি করব বলো, ইরাকে তো খুঁজতেই পাচ্ছি না আমরা। আঙ্কেলকে বলুন যেভাবে হোক ইরাকে খুঁজে বের করতে। ওর আব্বু তো তাই করতেছে। এদিকে ইরা পানি পানি বলে চেঁচিয়ে উঠলো। কেউ কি আমাকে এক গ্লাস পানি দিবে? কিছুক্ষণ পর একটা লোক নাস্তা নিয়ে এসে ইরার পাশে রাখে। এই নে, এগুলো খেয়ে নে। কি এইগুলা? আমি এগুলো খাই না। দেখ, তুই খেলে খা আর না খেলে দে, এর বেশি কোনো কিছু দেওয়া সম্ভব না। আমি একবার শুধু এখান থেকে বের হতে পারি, তাহলে তোদের সবাইকে বুঝিয়ে দেব আমি কি জিনিস। এখান থেকে পালানোর কথা চিন্তাও করিস না, কারণ এখানে চারদিকে শুধু পানি আর পানি। তাহলে একটা স্টিমার থাকলে পালাতে সুবিধা হবে। এখন কি সেটার ব্যবস্থা করব নাকি? করলে তো মন্দ হয় না। দেখো, তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে অনেক কিছু দেব, যেমন ধরো অনেক অনেক ডলার। ওই, তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি যে তুই যা যা বলবি আমি তা মেনে নেব? দেখ, তোকে যে কারণে আমরা এখানে এনেছি সেটা যতদিন পর্যন্ত পূরণ হবে না ততদিন এই রুম থেকে তোকে কোথাও যেতে দিব না। ওই গাধার বাচ্চা! এই যে, আমি কিন্তু মানুষের বাচ্চা, গাধার বাচ্চা কেন বললেন?
ও, আমি তো ভুলে গিয়েছিলাম তুমি যে মানুষের বাচ্চা। তা আমার বাঁধন না খুলে দিলে আমি খাবো কি করে? আমি ওয়াশরুমে যাব কি করে? ওয়েট, এই রুমে তো কোনো ওয়াশরুমও নেই। তাহলে আমি এই রুমে বন্দি হয়ে থাকতে তো আমার কষ্ট হবে। তার চেয়ে ভালো হবে আমাকে নতুন আরেকটা রুমে নিয়ে চলো, যেখানে সব কিছু ব্যবস্থা থাকবে। ঠিক আছে, আগে খেয়ে নিন, তারপর নিয়ে যাচ্ছি। এদিকে ইরা খাচ্ছে আর ভাবতেছে। এইটা তো সত্যি একটা গাধা। এখান থেকে মনে হচ্ছে পালাতে সুবিধা হবে, কিন্তু এখান তো চারিদিকে শুধু পানি আর পানি। পালিয়ে যে যাব তার তো কোনো উপায়ও দেখছি না। আচ্ছা, ওর সাথে কথা বলে দেখি, আর কোনো তথ্য জানতে পারি কিনা। অন্যদিকে আকাশ, আবির আর তানু ওরা একসাথে বসে আছে, কিন্তু ওদের মধ্যে এখনো কেউ জানে না ইরা যে কিডন্যাপ হয়েছে। কারণ ওরা জানে ইরা ওর বান্ধবীর বাসায় গিয়েছে, সেজন্য ওরা তেমন একটা টেনশন নিচ্ছে না। কিন্তু একটা কথা। কি কথা বলো? আবার থেমে গেলে কেন? আরে কি হয়েছে? আসলে হয়েছিল কি, তাড়াতাড়ি করে বলো। স্যার, ইরাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আকাশ, কি বলছো কি তোমরা? কখন জানতে পারলে? এই তো 10 মিনিট হলো। কি করে হলো এত কিছু? তানু সবটা বলতে থাকে। সবটা শোনার পরে তাহলে তো চুপ করে এখন থাকার সময় নেই। যে করেই হোক ওকে খুঁজে বের করতেই হবে। কিন্তু স্যার কি করে? ওর বাবা একদিন ধরেও কোনোভাবে খোঁজ দিতে পারছে না। কিন্তু আমাকে যে খোঁজ নিয়ে দেখতে হবে। একটা কাজ করি, কাল ওদের বাড়িতে যাব, তারপর বাকিটা দেখা যাবে। সকালবেলা আকাশ এসে ইরাদের বাড়িতে। ভিতরে অনেক সিকিউরিটি আর অনেকের মুখে চিন্তা চাপ, যা আকাশ ভালো করে বুঝতে পেরেছে কিভাবে তা হলো। সেজন্য ইরার বাবার সাথে দেখা করে কথা বলতে থাকে। দেখো, বর্তমান আমি বডিগার্ড যে রাখবো তা পারছি না। কেন, কি হয়েছে স্যার? যার জন্য বডিগার্ড রাখবো তাকেই তো কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি যদি আপনার মেয়েকে খুঁজে বের করে আনতে পারি তাহলে আমাকে কি রাখবেন এখানে? অবশ্যই রাখবো। তুমি যদি আমার মেয়েকে খুঁজে এনে দিতে পারো, তুমি যা চাইবে তাই পাবে। তাহলে আমার কিছু তথ্য লাগবে। কি কি তথ্য? এরপর আকাশের কথা মতো ওরা যা যা লাগে সবকিছু দেওয়া হয়েছে, আর এইগুলো নিয়ে চলে আসে আবির আর তানুর সাথে কথা বলার জন্য। তাহলে সব কিছু বুঝতে পারলে তো? সব তো বুঝলাম, কিন্তু কিন্তু কি? আমরা ওকে খুঁজে বের করব কি করে? বের করা যাবে। ইরার হাতে একটা ঘড়ি আছে, তা কি খেয়াল করেছো? এটা তো সাধারণ ঘড়ির মতো লাগে, মোবাইল কানেক্ট করে চলে। এর বেশি কিছু তো মনে হচ্ছে না। এটা অ্যাপেল ওয়াচ, এটার ইএমআই নাম্বার আছে। আমরা যদি ঘড়িটার প্যাকেট খুঁজে বের করতে পারি তাহলে আমরা খুঁজে বের করতে পারবো। আমি দেখি তাড়াতাড়ি করে ওদের বাসায় যাই, তারপর যা যা দরকার তার ব্যবস্থা করে আসি। তোমরা এখন আপাতত তোমাদের কাজে যাও। তোমরা দুজন সিকিউরিটি গার্ডের চাকরি নিয়ে নাও ওখানে, তাহলেই হবে। কি বলেন স্যার? সিকিউরিটি গার্ডের চাকরি নিব? এতে কি আমার তথ্য বের করতে পারবো? পারবে। আর না হয় তোমরা ভার্সিটিতে ভর্তি হয়ে যাও। স্যার, এই বয়সে আমি পড়বো? পারবে। এতে করে তোমরা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করবে, তারপর ওদের বাসায় যাওয়া আসে। স্যার, বুঝতে পারছি, আর বলতে হবে না। এবার তাহলে শুধু দেখেন কি কি করি আমরা। আবির, আপনি এখন আপনার কাজটা করুন। আমি আর আবির আপাতত ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কাগজপত্র রেডি করতেছি। তাহলে তাই করো, আমি গেলাম। আর হ্যাঁ, আমাকে কোনো ফোন দিবে না। এই কথা বলে ওখান থেকে বেরিয়ে পড়ে আর ইরার বাসায় এসে ওর ওয়াচের প্যাকেট বের করে আর ওখান থেকে এমআই নাম্বার সংগ্রহ করে নেয়। এরপর ওর আস্তানে এসে ম্যাপের মধ্যে দেখতে থাকে সবকিছু, কিন্তু লোকেশন দেখাচ্ছে একটা দ্বীপের মাঝখানে। সেজন্য লোকেশন মোবাইলে সেভ করে নেয় আর ওই জায়গায় যাওয়ার জন্য সবকিছু নিয়ে নেয় সাথে করে। একটু পরে ওই দ্বীপের কাছে আসে। এরপর একটা নৌকো করে চলে আসে ওখানে, কিন্তু আশ্চর্যের কথা হলো ওখানকার চারিদিকে কোনো লোকজন খুঁজে পাচ্ছে না। সেজন্য কিছুটা অবাক হয়। কি ব্যাপার, এখানে কোনো লোক নেই কেন? বাকিরা কোথায়? ওরা কি কোনোভাবে আমার আসার খোঁজ কি জেনে গেল নাকি? আচ্ছা, যাই হোক, আমাকে খুব সাবধানে থাকতে হবে। যে করেই হোক
আমাকে এখান থেকে ওই মেয়েটাকে নিয়ে বের হতেই হবে, কিন্তু আমাকে আবার দেখলে চিনে ফেলবে না তো? আরে আমি কি ভাবছি, আমাকে চিনবে কি করে? আচ্ছা, এখন ভাবার সময় নেই, আমাকে এখন সামনে এগোতে হবে। ওই, তুই আমার জন্য ওইগুলোর ব্যবস্থা কি করেছিস? দেখুন, এখানে তেমন কোনো ব্যবস্থা নেই। কি? এখন তাহলে আমি গোসল করব কি করে? যতদিন আমাদের কাজ না শেষ হবে ততদিন পর্যন্ত হবে না। কি কাজ আমাকে বলো, আমি আবার বাবার সাথে কথা বলে নিচ্ছি। এরপর তোমার যা যা লাগবে সবকিছু আমি ব্যবস্থা করে দেব। দেখো, আমি বোকা হতে পারি, কিন্তু এতটা বোকা না, বুঝলে? উফ, তুমি কেন বোকা হতে যাবে? এই যে আমি মোবাইল দিলে আপনি কল দিবেন, আর ওরা এই জায়গায় জেনে যাক, তারপর আমাকে মেরে ফেলুক। আরে কেউ তোমাকে মারবে না, এই নিয়ে কোনো টেনশন করো না তুমি। সত্যি বলছেন তো? সত্যি বলছি, কথা দিলাম তুমি আমার সুযোগ সুবিধা ব্যবস্থা করলে আমি তোমার ক্ষতি হতে দিব না। সত্যি? তাহলে এখানের বাইরের সমুদ্রে গোসল করতে হবে। তবে আপনার তো জামা নেই, পরবেন কি গোসল শেষে? কথাটা তো ঠিক বলেছো। আচ্ছা, এখানে খুঁজে দেখো তো শরীর ঢাকার মতো কোনো কিছু পাওয়া যায় কিনা। ওরা দুজনে পুরনো কিছু কাপড় খুঁজে পায়। পাওয়ার পর ওরা দুজনেই যখন বাইরে আসে তখনই ওরা আকাশের সামনে এসে পড়ে। আকাশকে দেখে ইরা তো ভয় পায়, সাথে ওই লোকটাও। কি ব্যাপার, কেন? এই যে আপনি কে, এখানে এলেন কি করে? এদিকে আকাশ বন্দুক বের করাতে লোকটা আর ইরা ভয় পেয়ে যায়, আর লোকটা ইরার পিছনে এসে লুকায়। আরে আরে, আপনি আমার পিছনে কেন লুকাচ্ছেন? দেখছেন না ওনার হাতে বন্দুক, আমাকে তো মেরেই ফেলবে। তোকে মারলে আমাকে কি জীবিত রাখবে নাকি? এদিকে ওদের কথা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওদের কথা শুনে যা বোঝার বুঝে গিয়েছে। আমি তোমাদের কাউকে মারবো না, আমি তোমাকে এখান থেকে নিতে এসেছি তোমার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। সত্যি বলছেন তো? সত্যি বলছি। যাক, তাহলে তো বেঁচে গেলাম। কিন্তু আমাকে তো মেরে ফেলবে। আরে মারবে না তোমাকে। কি, ও তোমাকে কিডন্যাপ করে এনেছে আর বলতেছে ওকে না মারার জন্য? ও তো সত্যিকারের কিডন্যাপার না। আচ্ছা যাকি, ওকে মারতে হবে না, ওকেও আমাদের সাথে নিয়ে চলেন। আচ্ছা, আমি যে এখানে সেটা তুমি জানো কি করে? আচ্ছা, আমার আব্বু কি তোমাকে পাঠিয়েছে, নাকি তুমি আবার এখান থেকে আমাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাও? আচ্ছা, আমি তোমার বাবাকে কল দিচ্ছে, ওনার সাথে কথা বলে নাও। আচ্ছা থাক, লাগবে না। এখন আমরা এখান থেকে যাব কি করে? আমি যেভাবে এসেছি ঠিক সেভাবে। মানেটা কি? মানে করলে এখানে মেরে ফেলে চলে যাব, আর আপনার বাবাকে বলবো আপনি আগেই মারা গেছেন। এই না 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 না, আমি কোনো কিছু জিজ্ঞেস করবো না, শুধু আমাকে মারবেন না। তাহলে আমার পেছনে পেছনে আসুন, আর ওই তুইও আয়, বাকি কথা স্টিমারে উঠে হবে। ওরা স্টিমার উঠে যায়। কিছুটা সামনে যাওয়ার পর আকাশ ইরার ওই লোকটা কথা বলতে থাকে। ইরা কিভাবে কিডন্যাপ হলো তা নিয়ে বলতে থাকে, কিন্তু ইরার কথা শুনে আকাশের মনে হয়েছে এই লোকটার কোনো সম্পর্ক নেই এটার সাথে, সেজন্য। আচ্ছা, তোমাকে এখানে ওর দেখাশোনা করার জন্য বলেছে? হ্যাঁ স্যার, এর জন্য আমাকে $100 দিবে বলেছে, তাও 3 দিনের জন্য। সেজন্য আমি রাজি হয়ে গেলাম। ওরা তোমার সাথে কন্ট্যাক্ট করে কিভাবে? ওরা বলেছে এখানে আসার ঠিক 3 দিন ওরা আসবে আর ওনাকে নিয়ে যাবে, আর এই ভিতরে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। বুঝতে পেরেছি। আর মিসিরা, এভাবে হুটহাট করে আর আপনি বাসা থেকে বের হতে পারবেন না। মানেটা কি? আমি বের না হলে আর কে হবে শুনি? এবারের শিক্ষায়ও কি আপনার শিক্ষা হয়নি? সে যাই হোক, আমাকে এই ব্যাপারে বলার আপনি কে? আমি তোমার হবু স্বামী। কি? আমার বাবা মা কিছু না জানিয়ে এটা কি করে করতে পারে? সত্যি ভাই, এভাবে নিজের বউকে বাঁচাতে আপনি এত কিছু করলেন? ওই ধ্যাত, কিসের স্বামী? আমি তো ওকে কখনো স্বামী হিসেবে মানবো না। কেন ম্যাডাম? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, আর আমি তাকে বিয়ে করব। কে সেই ব্যক্তি?
নাম কি তার? তার কোনো পরিচয় আমি জানি না, আর না ওর নাম জানি, আর না ওকে কখনো দেখেছি। এটা আবার কেমন কথা? এইভাবে কাউকে ভালোবাসা যায় নাকি? চাই। সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না। এখন সত্যি করে বলুন, আপনি কে? আমি আপনার নতুন বডিগার্ড। কি বডিগার্ড? তাও আবার আমার? কবে থেকে? আজকে থেকে। এই যে, এখন কথা বাড়িয়ে কাজ নেই, চল আমরা এবার বাসার দিকে যাই। আর তোকে ছেড়ে দিলাম, এরপর থেকে এরকম কোনো কিছুতেই তোকে যেন কোথাও না পাই। পেলে কিন্তু আর বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে ভাই। লোকটা চলে যায়। আকাশ ইরাকে নিয়ে ওর বাড়িতে চলে আসে। ওদের দেখার পর ওর বাবা মা তো অনেক খুশি। ইরার মা তো ওকে নিয়ে ওর রুমে নিয়ে যায়। এইদিকে সত্যি আকাশ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তার ভাষা নেই আমার কাছে। আজকে থেকে তুমি আমার মেয়ের পাশে থাকবে। ও যেখানে যাবে তুমিও সেখানে থাকবে, তবে সাধারণভাবে থাকলেই হবে। বডিগার্ডদের মতো পোশাক তোমার না পরলেই হবে। ঠিক আছে স্যার, তাই হবে। এখন তাহলে তুমি যাও, কালকে থেকে চলে আসিও সময় করে। আর তোমাকে মাসে $15,000 করে দিব। ধন্যবাদ স্যার। এই বলে ওখান থেকে চলে আসে। এদিকে আজকের ঘটনার ওই দিনের মিল করতে থাকে। কি ব্যাপার, এই ছেলেটা আর ওই ছেলেটাকে দেখতে প্রায় একই রকম মনে হচ্ছে কেন আমার কাছে? আমিও না কি ভাবতেছি, ওই ছেলে তো বড় লোকই একটা ভাব, কিন্তু এটা তো তেমন কিছুই ছিল না। আচ্ছা যাকে, বড় লোক আর ছোট লোক দিয়ে কাজ নেই, ছেলেটা ভালো সেটাই আমার কাছে মেইন কথা। অন্যদিকে আকাশ ওর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ওর বাবা মাকে বলে, বাবা মা, তোমাদের একটা কথা বলার ছিল। কি কথা? তাড়াতাড়ি বল। তুই কি ব্যবসা দেখাশোনা করবি নাকি? উফ, আগে আমার কথা তো শুনবে। আমি এখন কোনো ব্যবসায় ঢুকবো না। আমি এখন অন্য একটা কাজে দেখতে যাব, ওইখানে কয়েক মাস থাকবো। সে কি, তুই কয়দিন আগে এলি আবার এখন চলে যাবি? এটা কেমন কথা আকাশ? আমি আর তোর বাবা কত কি ভেবে রেখেছি, তোকে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দিয়ে তোর জন্য মেয়ে দেখব, আর সে মেয়ের সাথে তোকে বিয়ে দিব। মেয়েটা গরিব হলেও সমস্যা নেই, কিন্তু মেয়েটার মুখে মায়া ভরা থাকতে হবে। এখন থেকে এত কিছু তুমি ভেবে রেখেছ? আচ্ছা যাক, বিয়ে 2 মাসেরই তো ব্যাপার, এরপর আমি ব্যবসায় বসে যাব। মনে থাকবি তো? আবার দেখিস তখন যেন মন আবার অন্যদিকে যেন ঘুরে না যায়। না আব্বু, তেমন কিছু হবে না। আমি তাহলে আবার ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি। অন্যদিকে আবির ও তানু ওদের সবকিছু রেডি করে ফেলে। একদিন পর আকাশ ইরাদের বাড়িতে এসে হাজির হয়। একই আকাশ, তুমি চলে এসেছো। জি স্যার। ম্যাডাম কোথায়? আমি কি এখানে অপেক্ষা করব নাকি ওনার কাছে যাব? ইরার কাছে যাও। ইরা কোথায় যেতে চায় ওকে জিজ্ঞেস করে নাও। ও কোথায় যাবে, তারপর ওর সাথে ওইদিকে বেরিয়ে পড়ো। ঠিক আছে স্যার, তাই হবে। এদিকে ইরা রুমের দিকে যেতে থাকে। রুমের দরজা খোলা ছিল বলে সরাসরি রুমে ঢুকে যায়। ওখানে একটা চেয়ার ছিল, তাই ওই চেয়ারে বসে পড়ে। এদিকে ইরা তখন ওয়াশরুমে ছিল। ওয়াশরুম থেকে টাওয়াল পরে বেরিয়ে পড়ে, কিন্তু আকাশ যে রুমে এসে তাই ইরা একবারও খেয়াল করেনি। সেজন্য ইরা টাওয়াল পরে কিছুক্ষণ ডান্স করতে থাকে। ডান্স করতে করতে কখন যে টাওয়াল খুলে ফ্লোরে পড়ে গেছে ইরা তা খেয়ালই করেনি। এদিকে আকাশ তো হা করে তাকিয়ে ইরার দিকে, যেন চোখের পলকই পড়ছে না। আর পড়বে না কেন? এরকম দৃশ্য কেউ দেখে কেউ মিস করবে নাকি? আপনারাই বলুন। যদি কেউ মিস করতে না চান তাহলে অবশ্যই বলবেন। এদিকে ইরার দিকে তাকিয়ে আকাশ তো স্তব্ধ হয়ে আছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এদিকে রুমের কলিং বেল বাজতে ইরা দরজা খুলতে গেলে আকাশ দৌড়ে এসে ইরাকে বাধা দিতে এসে ওরা দুজনেই বিছানার উপর পড়ে যায়। আকাশকে এরকম ভাবে দেখে ইরা তো আরো বেশি বিচলিত হয়। এ কি, আপনি আমার রুমে কেন? তাও আবার আমারই উপরে শুয়ে আছেন। উঠুন বলছি, দরজা খুলতে হবে। আমি যে আপনার বডিগার্ড তা কি ভুলে গেছেন? তাহলে বডিগার্ডের মতো না থেকে জামাইয়ের মতো গায়ে পড়ে শুয়ে আছেন কেন? আর আমাকে এইভাবে বিছানায় আনার কারণ কি? একবার নিচের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, আমি যথেষ্ট সুন্দরী, এটা বলার কি আছে? কতটা সুন্দরী সেটা তো তিল দেখেই বোঝা যাচ্ছে। ইরা তিলের কথা শুনতেই নিজের শরীর দিকে তাকায়।
তখনই এরকম অবস্থা দেখে চিৎকার করে ওঠে। আর এরকম চিৎকার করাতে বাকি সবাই ইরার রুমের দিকে আসতে থাকে আর দরজা নক করতে থাকে। অন্যদিকে কোনো উপায় না পেয়ে টাওয়াল এনে ইরাকে পরিয়ে দেয় নিজ হাতে। এতে তো ইরা আরো বেশি অবাক হয়ে যায়। এরপর দরজা খুলে দেয়। দরজা খুলে দিলে এক এক করে ইরার বাবা মা আসে রুমে। কি হয়েছে ইরা, তুই এভাবে চিৎকার কেন করলি? আসলে ম্যাডাম, আমাকে দেখে আর তেলাপোকা দেখে এরকম চিৎকার দিল। হীরা, তুই কি এখনো বাচ্চা আছিস বলতো যে তেলা পোকা দেখে ভয় পেতে হবে? আকাশ, তুমি ওর রুমে কেন? স্যার, আপনি তো ওনার রুমে আমাকে অপেক্ষা করতে বললেন। হ্যাঁ, আচ্ছা তুমি থাকো। আর ইরা, তুই তো ভার্সিটিতে যাবি, সাথে করে আকাশকে নিয়ে যা। ঠিক আছে আপু। এদিকে ইরার বাবা মা চলে যায় রুম থেকে। সেজন্য আকাশকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় আর আকাশের পেটের উপর এসে বসে। ওই, তোকে আব্বু বলেছে বলে তুই আমার রুমে এসে ঢুকে যাবি? আমি কি করব স্যার? স্যারই তো বললো। যখন টাওয়াল নিচে পড়েছিল তখন কেন বলি না? ও বুঝেছি, এই সব দেখতে ভালো লাগে তাই না? এইসব না ম্যাডাম, আপনাকে দেখেই ভালো লাগলো। তাছাড়া এই প্রথম কোনো মেয়েকে দেখেছি তো, সেই জন্য মুখ দিয়ে কথা বের হয়নি। সত্যি বলছে। আচ্ছা, তুই কিছু দেখিস নি তো? বিশ্বাস করুন, আমি ওই 5টা তিল একদম দেখি না। কি? তুই যেখানে তিলগুলো দেখে ফেলেছিস সেখানে আর কোনো কিছু দেখার বাকি ছিল কি? এখন আমার এই কি সর্বনাশ হলো। এখন তো আমার বিয়েও হবে না, কেউ বিয়ে করবে না আমাকে। কেন ম্যাডাম? দরকার হলে আমি বিয়ে করব। তুই কি ফাজলামো করছিস আমার সাথে? ফাইজলামও কেন করব? তবে আপনার তিলগুলোর জন্য আপনাকে। কথাটা বলার আগে আকাশের মুখ চেপে ধরে, অথচ আকাশ শুধু তাকিয়েছে ইরার দিকে। চুপ, একদম চুপ করে থাকবি। এই কথা যেন বাহিরে না যায়, মনে থাকে যেন। তার জন্য আমাকে কিছু দিতে হবে। কত ডলার লাগবে তা বল, তবু এই কথাগুলো আমার বান্ধবীরা যেন না জানে। ওরা কি করে জানবে? আমার সাথে তো ওনাদের দেখাও হবে না। তুই যখন আমার সাথে ভার্সিটিতে যাবি তখন তো দেখা হবে ওদের সাথে। এটা তো আগে ভেবে দেখিনি। এখন বল, তোর কত ডলার লাগবে? আমার তো ডলার লাগবে না। তাহলে কি লাগবে তোর? যা চাইবি আমি তাই দিতে রাজি আছি, তবুও কাউকে বলিস না। সত্যি বলছেন তো? যা চাইবো তাই দিবেন? দিব। এবার বল কি লাগবে তোর? আমি চাই প্রতিদিন একটা করে চুমু দিবেন, এর বেশি কিছু আমি চাই না। ইরা তো অনেক অবাক হয় আকাশের কথায়। কি? এটা কি মগের মূল্য নাকি যে চাইলেই আর দিয়ে দেব আমি? তাহলে দিবেন না, তাই তো? কখনোই না। তুমি আমার বডিগার্ড হও, আমি বডিগার্ডকে কিভাবে চুমু দিব? শুধু বডিগার্ড বলে কি চুমু দিতে চাইছেন না? ব্যাপারটা তা না। তাছাড়া তুমি যদি আমার বয়ফ্রেন্ড হতে তাহলে একটা কথা ছিল, বাকিটা তো বুঝতেই পারছো। আচ্ছা, তাহলে একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি যখন তোমার সাথে থাকবো কারোর সামনে আমাকে বডিগার্ড বলে পরিচয় করিয়ে দিতে পারবে না, এমনকি আমাকে কোনো কিছুতে হুকুম করতে পারবে না। ঠিক বুঝি নাই। কোন কথাটা? এই যে হুকুম করার ব্যাপারটা। আর বডিগার্ড না পরিচয় দিলে তাহলে কোন পরিচয় দিব? হুকুম বলতে বাজে ব্যবহার, এইগুলো আর কি। বডিগার্ড পরিচয় না দিয়ে বলবেন আপনার বয়ফ্রেন্ড। মাথা কি ঠিক আছে আপনার? ঠিক আছে, আমি যা বলছি তা বলবেন নাকি আমি এই ঘটনাগুলো? ঠিক আছে ঠিক আছে, বাজে ব্যবহার করব না। আর আপনি যা বলবেন তাই হবে। তাও এই কথাগুলো কাউকে বলিয়েন না। এখন তাহলে রেডি হয়ে বেরিয়ে নিচে আসুন। খাবার শেষ হলেই তারপর ভার্সিটিতে যাব। এবার যান এখান থেকে। এদিকে আকাশ দরজার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে এতক্ষণ ধরে তো সবই দেখলেন, এখন কি আমি জামা পরবো সেটাও কি দেখতে থাকবেন নাকি? ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে, যান এবার। এদিকে আকাশ দরজার সামনে দাঁড়িয়েছে এটা দেখে। এদিকে নিচে এসে ইরার বাবা মার সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর ইরা নিচে নামতে থাকে। আকাশ সেদিকে তাকিয়ে থাকে। এদিকে ইরার বাবা মা
যে কথা বলতেছে আকাশ তা খেয়ালই করেনি। এদিকে ইরার খাবার খেয়ে বেরিয়ে পড়ে আর পাশে আকাশ বসে আছে। কিছু সাথে কিছু পরিকেট আসতে চাইলে ওদেরকে না করে দেয়। কেন না করেছে সেটা না হয় আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন, আবার অনেকে বুঝতে পারেনি। যারা বোঝেনি তারা গল্প শুনতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তারা পরে বাকিটা শিও হয়ে নেবেন অবশ্য। এইদিকে ভার্সিটিতে ওরা প্রবেশ করতে থাকে, অন্যদিকে বাকিরা তাকিয়ে আছে আর অনেকে এর আগে ফেটে যাচ্ছে। এদিকে গাড়ি থেকে বের হয়ে দুজনেই নামে। আমি এখন ক্লাসে যাব, তুমি বাহিরে দাঁড়িয়ে থাকবে। কেন, ভেতরে থাকলে সমস্যা কি? আরে গাধা, এখানে সবাই ছাত্রছাত্রী, তুমি ভিতরে এসে কি ঘোড়ার ঘাস কাটবে? ঘোড়া কি আমাকে বললেন? এত কথা বলতে পারবো না, আমি ক্লাসে যাচ্ছি, তুমি তোমার কাজ করো। ঠিক আছে। ইরা ক্লাসে যাওয়ার পর আকাশ আবির আর তানুকে ডেকে আনে। কি ব্যাপার স্যার, ডেকেছেন আমাকে? তোমরা দুজন এখন ইরার সাথে বন্ধুত্ব করবে, আর এমন বন্ধুত্ব করবে যেন ইরা তোমাদের ওর বাসায় পর্যন্ত যেন নিয়ে যায়। আমরা ওর সাথে ভালোভাবে বন্ধুত্ব করব আর বাসা পর্যন্ত যাব আমরা, চিন্তা করবেন না। যা যা বলেছি তা কি মনে আছে? সব মনে আছে। ওরা ওদের মতো কাজ করতে থাকে। এদিকে কিছুক্ষণ পরে ভার্সিটিতে কিছু গাড়ি ঢোকে। ওদের বেশিরভাগ গাড়ি কালো রঙের। গাড়ি থেকে এগিয়ে এগিয়ে অনেক লোক নামতে থাকে। ওরা নেমে একটা লোককে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ব্যারিকেডের জন্য ওই লোকটাকে ঠিক মতো দেখাই যাচ্ছে না। কিছুক্ষণ পর ওই লোকটার মুখ দেখে চিনে ফেলে। আরে এই লোকটা তো সেই লোকটা যে কিনা ওই দিন। তাহলে কি আজকেও কিছু একটা ঘটানোর জন্য এসেছে, নাকি অন্য কোনো ধান্দা? আচ্ছা, আমি বরং তাকে দেখতে থাকি, দেখি ওদের মতিগতি কিরকম, তারপরে না হয় একটা ব্যবস্থা নেওয়া যাবে। যেভাবে সে কাজ, ওরা ওদের মতো দাঁড়িয়েছে, কিন্তু কোনো কিছুই করতে পারছে না ঠিক মতো। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে দেখতে থাকে। একটু পরে ইরার ক্লাস শেষ হয়ে যায়। ইরা যখন ক্লাস থেকে বের হয় তখন ওই ছেলেটা ইরার কাছে আসে। কি ব্যাপার ইরা, তুমি এত লেট করলে কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আপনি আমার জন্য অপেক্ষা করুন আর যাই করুন, তা আমাকে কেন বলতেছেন তাই তো বুঝি না। আমি তো আপনাকে তেমন একটা চিনিও না। কি বলো ইরা, তুমি আমাকে চিনো না? না, চিনি না। এভাবে প্রায় সময় এসে পথ আটকে দাঁড়ান, কোনো কিছু বললে আপনার বডিগার্ডগুলো এইরকম খেপে যায়, সেই জন্য কিছু বলতেও পারি না। এরপর থেকে এরকমভাবে আমার সামনে আর আসবেন না, বলে দিলাম। আসলে কি করবে শুনি? তাছাড়া আমি কি তোমার বডিগার্ড বা তোমার বাবাকে ভয় করি নাকি? ভয় না করলেও করতে হবে। তুমি নিশ্চয়ই ভুলে গেলে আমার বাবার পরিচয়। যদি মনে থাকতো তাহলে এরকম সাহস হতো না। হো, তাই নাকি? আমি চাইলে অনেক কিছুই করতে পারি যা তুমি পারো না। ও তাই নাকি? একা পেলে ধমক দিচ্ছ নাকি? তার মানে তুমি আজকে একা, এটা আগে বলবে না? বলে কি করতি? এতক্ষণ বক বক না করে তোকে উঠিয়ে নিয়ে গিয়ে অনেক কিছু করতাম তোর সাথে। তাহলে আমার সাথে বিয়ে দেওয়া ছাড়া তোমার বাবার কোনো উপায় থাকতো না। ছি 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 ছি, তোর কি মনে হয় তুই আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবি? আমার পাশে 10 জন লোক আছে, তোকে নিয়ে যেতে আমার বাম হাতের কাজ। সাহস থাকলে নিয়ে যা এখান থেকে। ওই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা, ওকে নিয়ে আয়। আজকে রাতের বিছানা ওকে দিয়ে গরম করব। এদিকে আকাশ তখন ইরার কাছে ছিল না। মাঠে তাকিয়ে দেখি ইরা থেকে কয়েকটা ছেলে আসতেছে। এজন ওখান থেকে দৌড়ে ইরার সামনে আসে। ছেলেগুলো আকাশকে দেখে ভয় না পেলেও অবি অনেকটা ভয় পেয়েছে, কেননা এই মুখটা অবির খুব ভালো করেছে না। তার কারণ আপনারা জানতে পারবেন খুব তাড়াতাড়ি। অবি কিছু বলার আগেই কিবা কারা দূর থেকে গুলি করে অবির 3 জন বডিগার্ডকে মেরে ফেলে। এতে বাকিরা চারদিকে তাকায়। বাকিদের হাতে পায়ে গুলি করা হয়, যা দেখে ইরা তো ভয় পায়, সাথে অবি আরো বেশি ভয় পায়, কেননা এরকম সেম পরিস্থিতি অবি আরো একবার করেছে। তখন তো জানে বেঁচে ছিল, কিন্তু এবার বাঁচবে কিনা বুঝতে পারছে না। প্লিজ স্যার, আমাকে মারবেন না। এবারের মতো আমার প্রাণ ভিক্ষা দিন। কথা দিচ্ছি আর কখনো আমি আপনার সামনে আসবো না। প্লিজ আমাকে যেতে দিন। আকাশ, ওকে যেতে দিও না। ও এতক্ষণ ধরে আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, যা বললেও লজ্জা লাগে আমার। বিশ্বাস করেন,
আমি জানতাম না ম্যাডাম আপনার কেউ হয়। তোকে একটা শর্তে মাফ করব। আগে ইরার কাছে মাফ চেয়ে নে, যদি ইরা তোকে মাফ করে তাহলে তোকে মাফ করে দিব। অভি তাড়াতাড়ি করে ইরার পায়ের নিচে এসে পড়ে আর অনেক ভয়ে চোখে ইরার কাছে মাপ চাইতে থাকে। প্লিজ ইরা, আমাকে মাফ করে দাও, নয়তো ও আমাকে মেরে ফেলবে। এদিকে অভি তো কান্নাকাটি করে মাপ চাইতে থাকে। অন্যদিকে আকাশ আর অভি দুজনে তাকিয়েছে ইরার দিকে, ইরা কি বলে তা শোনার জন্য। তোকে মাফ করবো একটা শর্তে। কি শর্ত? আমি নিজের জীবন বাঁচাতে যে কোনো শর্ত রাজি আছি। আমার এবং এই ভার্সিটিতে থাকা যতগুলো মেয়ের সাথে এতদিন তুই খারাপ ব্যবহার করেছিস, ওদের সবার জুতো এক এক করে মুছে দিয়ে ওখানে এনে রাখবি, আবার ওদের পায়ে পরিয়ে দিবি। ঠিক আছে, আমি তাই করব। এদিকে অভি ওর কাজে লেগে যায়। অন্যদিকে বাকিরা শুধু তাকিয়ে থেকে হাসছে, কারণ এতদিন যারা ওর ভাই কিছুই বলতে পারতো না, আজকে তারাই একে এইভাবে দেখে হাসবে, এটাই তো স্বাভাবিক। এদিকে অভির বাবা চলে আসে ওখানে। এখানে এসে অভির এমন কাণ্ড দেখে উনি দৌড়ে এসে অভিকে বুকে জড়িয়ে নেয়। অভি, কি হয়েছে তোর অভি? তুই কেন এইসব করতেছিস? বাবা, আমাকে বাঁচাও ওর হাত থেকে, নয়তো ও আমাকে মেরে ফেলবে। আর এত বড় সাহস যে আমার ছেলের এমন অবস্থা করেছে? আমি করেছি এরকম অবস্থা। কেন, কি করবি তুই? তো সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। আমার সামনে দাঁড়িয়ে মাফিয়া থেকে শুরু করে বড় বড় অফিসার পর্যন্ত কথা বলার সাহস পায় না, সেখানে তুই আমার সাথে কথা বলছিস? তুই জানিস আমার একটা ইশারায় তোর শরীর টুকরো টুকরো করে ফেলতে পারবো। ও তাই নাকি? দেখি তোর কত ক্ষমতা। এই, ওর শরীর টুকরো টুকরো করে ফেল। ডেভিলের লোক মারতে আসবে, তখনই ওখানে পুলিশ চলে আসে। ওরা এসে আকাশকে ধরে ফেলে। কি ব্যাপার অফিসার, আপনি ওদের না ধরে আকাশে কেন ধরছেন? দেখতে পাচ্ছ না এতগুলো লোককে মেরেছে, সেখানে ওকে ছেড়ে দেবো নাকি? তাছাড়া তুমি কে? আমাদের এত প্রশ্ন কেন করছো? আমি কি সেটা একটু পরেই না হয় জানতে পারবেন। ওরা আমাকে মারতে এসেছে আর ও আমাকে বাঁচিয়েছিল, তাহলে এখানে দোষের কি আছে? দোষ তো আছে, সেজন্য নিয়ে যাচ্ছি, আর বেশি বকবক করলে তোমাকেও নিয়ে যাব। আপনি জানেন আমি কে? তুই কে সেটা আমার জানার প্রয়োজন মনে করি না। এই, একে নিয়ে চলো। ওরা তো আকাশকে নিয়ে চলে যায়। অভি আর ওর বাবাও চলে যায়। এদিকে ইরা ওর বাবাকে কল করে। উনি খোঁজ নিয়ে জানতে পারে যারা এসেছিল তারা নকল পুলিশ ছিল। এটা শুনে ইরার, তানু, আবির ওরা আরো বেশি ঘাবড়ে যায়। আসল পুলিশ হলে তো ওরা আকাশকে ছেড়ে দিত, কিন্তু এখন কি করবে? কিছুই ওরা ভেবে পাচ্ছে না। এদিকে ইরা তো বাসায় চলে আসে। অন্যদিকে আব্বু এখন কি হবে? তুই চিন্তা করিস না, আমি যে করেই হোক ওকে খুঁজে বের করব। আর ডেভিল নাকি তোর উপরে হামলা করেছিল? হ্যাঁ আব্বু, সাথে ওর ছেলেও ছিল। ওদের তো একটা ব্যবস্থা করতে হবে এবার। আচ্ছা, আমি আকাশকে যত তাড়াতাড়ি পারি বের করতেছি। এইদিকে একটা রুমে সে আকাশকে রাখা হয়, তাও অজ্ঞান করে। অন্যদিকে আকাশের বাবা মা এখনো এই ব্যাপারে কোনো কিছুই জানে না। ওনাদের জানালে এতক্ষণে ইরা আর পরিবারের শেষ করে দিতে আকাশের বাবা মাত্র 1 ঘন্টাও লাগবে না। এদিকে ডেভিল কল করে ইরার বাবাকে। তোকে যা বলছি তা কি তুই শুনবি না? ডেভিল, ভুলে যাস না আমি চাইলে তোর কি হাল করতে পারি। সেটা তুই পারবি না। কেন পারবো না? তুই কি আমার ক্ষমতার কথা ভুলে গেছিস? তুই কি সেই ভিডিওর কথাও ভুলে গেছিস? কোন ভিডিও? তুই কিভাবে মন্ত্রী হয়েছিস আর বাকি যে কাজ করছিলি সব কিছুর ভিডিওই আমার কাছে আছে। হ্যাঁ, মিথ্যা বলবি না, ওই সব কিছু তোর কোনোভাবে জানা সম্ভব না। জানি তুই বিশ্বাস করবি না, সেজন্য তোর কাছে একটা ভিডিও পাঠাইছি। ওই ভিডিওটা দেখ আগে, তারপরে যা বলার বলিস। ভিডিও দেখে ইরার বাবা তো অবস্থা খারাপ। আসলে ইরার বাবার অনেক কুকর্মের ভিডিও আছে এখানে, যা দেখার পর ওনার অবস্থা খারাপ হয়ে যায়। কি চাস তুই? বেশি কিছু না, ওই ছেলেটাকে খোঁজা অফ করে দে আর তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দে। এর বেশি কিছু আমি চাইবো না। তোর সাহস তো কম না, তুই কিনা আমার মেয়ের সঙ্গে ওই কুলাঙ্গার ছেলের বিয়ে দিতে চাইছিস। ভেবে দেখ, তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হলে তোর এই খবর বাইরেও যাবে না। এখন ভেবে দেখ কি করবি তুই। আচ্ছা, আমি আমার মেয়ের সাথে কথা বলে জানাচ্ছি।
ওকে, আমি তোকে সময় দিলাম, তুই তাহলে ভেবে আমাকে জানা। আর ওই ছেলেকে খোঁজা এখন অফ করে দে। ঠিক আছে, তাই হবে। এদিকে ইরা ওর বাবাকে জানায় উনি এই নিয়ে আর কিছু বলতে চায় না। এই জন্য ইরার তেমন কিছু না ভেবে আবির আর তানুকে জানায়। ইরা, কি বলো? তোমার বাবা এভাবে হাত গুটিয়ে কেন নিচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না, উনি কেন এরকম করলো। তানু, আমার মনে হয় আকাশ আমাদের যে কাজ বলেছে ওটা সত্যি। কোন কথাটা আর কিসের কাজ? পরে বলবো, এখন তুমি চিন্তা করো না। আমি আর তানু যত তাড়াতাড়ি পারি আকাশকে খুঁজে বের করব। তুমি চিন্তা করো না। তুমি আপাতত তোমার বাবাকে কিছু বলো না। আমি আর তানু কালকে আসবো তোমার বাসায়, তখন বাকি কথা হবে। তুমি শুধু এটার খেয়াল রাখো কোনোভাবে তোমাদের বাসায় ডলার নিয়ে কেউ যেন না আসতে পারে। ঠিক আছে, কিন্তু ডলার নিয়ে আসবে কেন? সব বলবো অন্য একদিন। তবে একটা কথা তোমাকে বলি, তোমার বাবা কি যতটা ভালো মানুষ ভাবতেছো, আসলে উনি ততটা ভালো না। উনি নিজের স্বার্থের জন্য তোমার ক্ষতি করতে ভাববে না। দেখো, তোমরা আমার বন্ধুকে নিয়ে কিন্তু আমার বাবার নামে আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, আমি তাহলে আকাশে খুঁজতেছি। এদিকে ওরা আকাশকে খুঁজতে ব্যস্ত। অন্যদিকে একটা অন্ধকার রুমে আকাশ নিজেকে দেখে। রুমের দরজা আটকানো, বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা বোঝা যাচ্ছে, সেজন্য ওদের ডেকে দরজা খুলতে বললে ওরা যে তাক করবে না সেটা খুব ভালো করে জানে। সেজন্য ওখানে বসে থেকে নিজের কাছে কি আছে তা দেখার চেষ্টা করে, কিন্তু নিজের কাছে তো মোবাইলও নেই। সেজন্য ভালোভাবে দেখতে থাকে, কিন্তু পরে কোনোভাবে একটা ডিভাইস খুঁজে পায়। ওই ডিভাইস দিয়ে আবির আর তানুর কাছে লোকেশন পাঠায়। লোকেশন পেয়ে ওরা সব কিছু নিয়ে যেতে থাকে ওই জায়গায়। অন্যদিকে পরের দিন। আচ্ছা অভিকে তোর কেমন লাগে? কোন অভি বাবা? যার সাথে আমার ভার্সিটিতে প্রায় সময় দেখা হয়, সেই ছেলেটা কি? হ্যাঁ, আমি ছেলের কথা বলতেছি। তুমি জানো ওই ছেলেটা কত খারাপ? দৈনিক মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে, এক এক রাতে এক একটা মেয়েকে নিয়ে। ছি ছি, ওর ব্যাপারে কথা বলতেই আমার ঘৃণা আসতেছে। আর তুমি কিনা সেই ছেলের কথা আমাকে বলতেছো? আর রাগ করছিস কেন? আমি তো এমনি বললাম। তাছাড়া তুই আমার একমাত্র মেয়ে। তোর বিয়ে আমি যে ওর মতো খারাপ ছেলের সাথে দিব, এটা তুই ভাবলে কি করে? তাহলে ওই ছেলের কথা আমাকে কেন বলতেছো? আর এমনিতে বলছিলাম। আচ্ছা, তোকে আর বডিগার্ড নিয়ে বের হতে হবে না। কি বলছো কি বাপু? তাহলে তো ওই ছেলে আর ওর বাবা তো আমাকে এমনিতে মেরে ফেলতে চায়, দেখলে না তুমি? এখন আর সেরকম কোনো কিছু লাগবে না। তুই এখন তাহলে ভার্সিটিতে যা। এরা ভার্সিটিতে না গিয়ে তানুর সাথে যোগাযোগ করে। তানু জানে আকাশ কোন জায়গায় আছে, তা ওরা জানতে পেরেছে। এদিকে কোনো কিছু না ভেবে ওরা নিজেদের মতো চলে যায়। এদিকে ইরার বাবা টেবিলকে কল দেয়, সবটা বলে। সবটা শোনার পরে, আমি এত কিছু জানি না। তোর মেয়ে যদি আমার ছেলের বউ না হয়, তাহলে তোকে তো আমি জেলের ভাত খাওয়াবো, মনে রাখিস। আচ্ছা শোন, এখন আমি আমার মেয়ের সাথে এই ব্যাপারে কথা বললে উল্টো বেশি সমস্যা হয়ে দাঁড়াবে। একটা কাজ করি, ওর তো 4 মাস পরে পরীক্ষা। পরীক্ষার পরে ওদের বিয়ে করিয়ে দেই সরাসরি, তাহলেই হবে। ততদিন তুই একটু চুপচাপ থাকলেই হবে। ঠিক আছে, তাই হবে। তবে এর বেশি যেন লেট না হয়। এদিকে তানু আবির ওরা ওই ঠিকানায় এসে পৌঁছে। এসে ওরা যাদের পাচ্ছে তাদেরকে মেরে ফেলতেছে। এরপর কোনো মতে দরজা খুলে আকাশকে বের করে, কিন্তু আকাশ অনেক দুর্বল হয়ে গেছে কয়েকদিন খাবার না খাওয়াতে। স্যার, আপনি এত লেট কেন করলেন লোকেশন পাঠাতে? আমি তো অজ্ঞান ছিলাম, সেই জন্য এত লেট হয়েছে। তাই এদিকে সব ঠিক আছে তো? আগে এখান থেকে বের হই, তারপর না হয় সবটা বলতেছি। চলো তাহলে। ওরা বের হচ্ছে আর এক এক করে লোককে গুলি করতে থাকে। মোটামুটি 15 জনের মতো লোককে মারা শেষ, কিন্তু একটা গুলি এসে আকাশে শরীরে লাগে। সেজন্য ওরা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। ডক্টর ওটিতে নিয়ে এসে ট্রিটমেন্ট করতে থাকে। একদিন পর আবার জ্ঞান ফিরে আসে। ওই দিকের খবর কি তা আগে বলো। খবর তেমন একটা ভালো না। কেন, কি হয়েছে? আপনাকে ওই ভুয়া পুলিশ নিয়ে যাওয়ার পর ইরার বাবা সব বাহিনীকে বলেছে আপনাকে যেন তাড়াতাড়ি করে খুঁজে বের করতে, কিন্তু 3 ঘন্টা না যেতেই উনি সবাইকে আবার মানা করে দিয়েছে। কিন্তু কেন মানা করেছে সে কারণেই এখনো জানতে পারলাম না। এরার কোনো খোঁজ খবর পেলে? এরা তো ঠিক আছে, কিন্তু আপনার জন্য এরা একটু বেশি চিন্তিত। অনেকবার আপনার খবর জিজ্ঞেস করেছে, কিন্তু আমরা কিছুতেই বলতে পারছি না, কেননা আপনার মাথায় কি চলতেছে তা তো আমরা জানি না। সেজন্য আপনাকে না বলে কোনো কিছু বলতে পারছি না। ভালো করেছো,
তবে তোমরা এরার পাশে থেকো ভার্সিটিতে। কিন্তু স্যার, আপনিও তো থাকবেন আমাদের সাথে। আমি মনে হয় থাকতে পারবো না। কেন স্যার, কি হয়েছে যে আপনি থাকতে পারবেন না? সে অনেক কারণ। কাল তো আমি ইরার বাড়িতে যাব, তখন দেখবে কি সে কারণ। ঠিক আছে স্যার, আমরা অপেক্ষায় থাকব, কিন্তু আপনার বাবা মাকে কি জবাব দিবেন? আরে বাবা মা জানে না আমি যে দেশে আছি, সেই জন্য ওনাদের নিয়ে কোনো টেনশন করতে হবে না। এখন তোমরা শুধু ইরার পাশে থাকবে, ওর কাছে যেন কেউ না আসতে পারে। ঠিক আছে, তাই হবে। এদিকে দুদিন পর আকাশ ইরাদের বাড়িতে আসে। বাড়িতে দেখে ইরা তো জোরে ধরে কান্নাকাটি করে আকাশের খোঁজ খবর জিজ্ঞেস করতেছে। অন্যদিকে একটু পরে ইরার বাবা ওখানে আসে, কিন্তু তখন ইরার আকাশ স্বাভাবিকভাবেই ছিল। উনি আসাতে আকাশ সালাম দেয়। উনি সালাম নিয়ে আকাশকে বলে, আকাশ, তোমাকে আর আমার মেয়ের বডিগার্ডের চাকরি করতে হবে না, তুমি এবার আসতে পারো। কিন্তু স্যার, আমার অপরাধ কি? এক কথা এতবার বলতে পারবো না, তোমাকে যা বলেছে তাই করো। আকাশ তো চলে যায়, কিন্তু ইরা শুধু দাঁড়িয়ে দেখতেছে আর চোখের পানি ফেলতেছে, যা আপনারা আরো পরে বুঝতে পারবেন। এদিকে আকাশের পুরো প্ল্যান তো চলে গেল। এদিকে তানু আর আবির আসে ইরার সাথে দেখা করার জন্য। তোরা এত লেট করলি কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল, সেজন্য লেট হয়েছে। আচ্ছা, ভালো কথা, তোকে যা যা বলেছি তা কি খেয়াল করেছিস? তবে বুঝতেছি না কি করব আমি। আবু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কি কারণে চেঞ্জ হলো তাই তো বুঝতেছি না। তোর আব্বু নিজের অপরাধ এড়াতে তোকে বলে দিচ্ছে। কিসের বলি? আমি ঠিক বুঝলাম না। আহা, চিন্তা করিস না, আমরা সব সামলে নিব। তুই একটা কাজ করতে পারবি? কি কাজ? এরপর ইরাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, ঠিক আছে, হয়ে যাবে কাজ, কিন্তু এতে তো আবুর অনেক ক্ষতি হয়ে যাবে। তা তো হবে, তাছাড়া ওনাকে হয়তো জেলেও যেতে হতে পারে। তুমি তো জানো না তোমার বাবা কত কি খারাপ কাজ করেছে, সেগুলো শুধু প্রমাণ নেই বলে কিছু করা যাচ্ছে না। কিন্তু আবুর কিছু হয়ে গেলে আমি থাকবো কি করে? তোমার বাবা যেখানে তোমার ভালো চিন্তা করে না, সেখানে তুমি কেন চিন্তা করবে? আচ্ছা, তোর বাবার রুমে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, ব্যাগটা আমি সামলে নিব। ঠিক আছে, চল। এরপর ওদের নিয়ে ইরা ওর বাবার রুমে চলে আসে। এদিকে আবির তানু ব্যাগ থেকে কিছু স্পাই ক্যামেরার অডিও রেকর্ড করা মাইক ফিট করে রাখে। ওদের কাজ হয়ে গেছে, যে বের হতে যাবে তখনই ইরার বাবা ওখানে চলে আসে। কি ব্যাপার ইরা, তুই এখানে কেন? আসলে আপু হয়েছে কি, আসলে আঙ্কেল, আমরা ইরাকে নিয়ে যেতে এসেছিলাম ভার্সিটিতে, তো বডিগার্ড কতজন নিব তা জিজ্ঞেস করার জন্য এসেছিলাম, কিন্তু আপনি তো ছিলেন না, সেজন্য চলে যাচ্ছে। ওর সাথে কোনো বডিগার্ড লাগবে না, ওর ক্ষতি ও এখন আর কেউ করতে সাহস পাবে না, তোমরা বরং যাও এখন। ঠিক আছে আপু, তাই হবে। ওরা ভার্সিটিতে চলে আসে। এদিকে কিছুক্ষণ পরে ওখানে অভি আসে। এদিকে এই কয়েকদিনে ইরা তো মোমোর কথা বলছে, সেজন্য কল দেয় ভার্সিটিতে আসার জন্য, কিন্তু মোমোর ফোন বন্ধ। সেজন্য ওখান থেকে মোমোর বাসায় যেতে চাইলে অভি ইরার হাত ধরে ফেলে। কি ব্যাপার, কোথায় যাচ্ছ ইরা? আমি যেখানে যাব কি যাব না সেটা কি তোকে বলতে হবে? অবশ্যই বলতে হবে। তোকে আমি কেন বলবো? তুই এখান থেকে সরবি কিনা বল। এমনিতে আমার মাথা গরম, এরপরও যদি তুই পথ আটকে দাঁড়াস তাহলে কিন্তু তোর জন্য মোটেও ভালো হবে না। তাই নাকি? ঠিক আছে, ছেড়ে দিলাম, কিন্তু এই হাত তো একদিন আমি ঠিকই ধরবো। সে আশায় থাক তুই। এদিকে মোমোর বাসায় যায়। ওখানে জানতে পারে 5 দিন ধরে মোমোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকে জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। সেজন্য আবির আর তানু খোঁজ নিতে থাকে। এদিকে আবির আকাশকে কল দিয়ে সবটা জানায়। সবটা জেনে আকাশের তো রাগে অবস্থা পুরোই খারাপ। ইরার বাবা অনেকবার পেরেছে, ওনাকে মারতে আমার 1 মিনিটের বেশি সময় লাগবে না, কিন্তু ওনাকে আমি মারবো না, ওনাকে আমি জনগণের হাতে তুলে দিব। এতে ওরাই নিজেদের বদলা নিতে পারবে। কিন্তু মোমোর কি হয়েছে সেটাই তো বুঝতেছে না, ওকে তো খুঁজে বের করতে হবে। এদিকে 5 দিন কেটে যায়, কোনোভাবেই প্রমাণ পাচ্ছে না ওরা, কিভাবে কি করতে হবে এইগুলো নিয়ে। ঠিক তার কয়েকদিন পরে টেবিল আসে ইরার বাবার সাথে কথা বলার জন্য। কেমন আছেন? আমি তো ভালো আছি, তা আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, যা বলার জন্য এসেছি, ইরার বিয়েটা কবে দিবেন?
আপনাকে তো বলেছি আমি ওর পরীক্ষা শেষ হলেই। আচ্ছা, আমার কিছু লোক আসবে, কিছু হাতিয়ার নিয়ে সমুদ্র পথ ধরে। তো এখন আমি কি করব? বেশি কিছু না, ওই সমুদ্রের ধারে যারা আছে তাদের একটু বলবেন ওই জাহাজটা যেন ওরা না আটকায়, তাহলেই হবে। হ্যাঁ, ঠিক আছে, হয়ে যাবে কাজ। এবার তাহলে আসতে পারো। ঠিক আছে, চলি তাহলে। হ্যাঁ। এদিকে ডেভিল তো চলে যায়, আর এই সব কিছু আকাশ শুনছিল। সেজন্য আকাশ কিছু ফোর্স নিয়ে ঠিক সময় ওখানে এসে উপস্থিত হয়ে যায়। এদিকে ডেভিল এর লোকজন হাতিয়ার গুলো এক এক করে নামাতে থাকে। ঠিক তখনই আকাশের ফোর্স নিয়ে ওদের উপর হামলা করে বসে। এসে ডেভিলের অনেক লোকই মারা যায়। তার সাথে সবগুলো হাতিয়ার ওরা একটা গাড়িতে উঠায়, আর সবগুলো হাতিয়ার নষ্ট করে দেয় বোমার সাহায্যে। এখন কি করবো স্যার? আমার কাছে রেকর্ড আছে, কিন্তু এটা কোনো প্রমাণ হতে পারে না। এর চেয়ে বেশি প্রমাণ লাগবে। তাছাড়া আরেকটা কাজ করতে হবে। কি কাজ? ডেভিলের আর ইরার বাবার যে শত্রুতা ছিল তা হঠাৎ করে এইভাবে বন্ধুত্বের রূপান্তর হলো কি করে? ওদের শত্রুতা বন্ধ হওয়ার কারণে ইরার বডিগার্ড ছড়িয়ে দিয়েছে। এখন শুধু জানতে হবে রহস্যটা কি আছে এখানে। একবার ইরাকে জিজ্ঞেস করব। ইরাকে জিজ্ঞেস করে কোনো কাজ হবে না, কেননা ইরা এই ব্যাপারে কোনো কিছুই জানে না। তাহলে এখন উপায়? ইরার বাবার কল রেকর্ড করতে হবে, কেননা এই ঘটনার পর ডেভিল ইরার বাবার সাথে যোগাযোগ করবে, হয়তো মোবাইলে, আর না হয় সরাসরি ইরার বাবার কাছে আসবে। আমরা ওখান থেকেই কোনো না কোনো সূত্র অবশ্যই পাবো। যেইভাবে সেই কাজ। ডেভিল জানতে পেরে গেছি ওর হাতিয়ার গুলো কারা যেন নষ্ট করেছে। সেজন্য ডেভিলের প্রায় $10 কোটি ক্ষতি হয়। এতে তো সে আরো বেশি রেগে যায়। এদিকে ব্যাপারটা ইরার বাবা জানতে পেরে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে ভার্সিটিতে ইরা, তুই কি বিশ্বাস করবি একটা কথা? কোন কথা? তোর বাবা কিন্তু আসলে অনেক বদলে গেছে। আমিও তেমনটা লক্ষ্য করেছি। বাবা আগের মতো নেই, কেমন যেন বদলে গেছে উনি। আগের মতো ভাবে না আমাকে নিয়ে, সারাক্ষণ কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকে। সত্যি কথা বলতে, তোমার বাবা অভির সাথে তোমার বিয়ে দিতে চায়। কিছুটা তো হবই, কিন্তু অভির মতো একটা খারাপ ছেলের সাথে আব্বু আমার বিয়ে কেন দিবে? অবাক হচ্ছ তাই না? তার কারণ হচ্ছে তোর বাবার কিছু ভিডিও আছে অভির বাবার কাছে। ওই ভিডিওর জন্যই তোর সাথে অভির বিয়ে দিবে। এতে করে ওই ভিডিও আর বাহিরে যাবে না। কিন্তু ভিডিওর মধ্যে কি হতে পারে? হয়তো এমন কিছু আছে যা পাবলিক দেখলে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। সেজন্য ওই ভিডিওর জন্য হয়তো তোর সাথে অভির বিয়ে দিতে চাইছে। এতে আর ভিডিও কারোর সামনে আসবে না। তুই কি সত্যি বলছিস? তোর কি মিথ্যে মনে হচ্ছে? কিছুটা সত্যি মনে হচ্ছে, কারণ কয়েকদিন আগে বাবা আমাকে অভির ব্যাপারে জিজ্ঞেস করেছিল। আমি তখন কিছু একটা বলে বাবার সাথে আর তেমন একটা কথা বাড়াইনি। কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে তুই যা বলতেছিস সবই সত্যি। আচ্ছা, তুই একটু সাবধানে থাকিস। আচ্ছা, আকাশের কি খবর? ও কোনো খোঁজ কি আছে তোর কাছে? আছে। আকাশ ভালোই আছে ওর পরিবারের সাথে। ওর পরিবার আসলে কই থাকে? কেন, তুই কি জানিস না? আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বলেনি আমাকে। আচ্ছা, এখন তাহলে তুই অপেক্ষা কর। কিন্তু যাই করিস, অভির বাবা তোদের বাড়িতে আসলে তুই লুকিয়েও ওদের কথা শোনার চেষ্টা করিস, তাহলে তুই বাকিটা বুঝে যাবি। তাই হবে। এদিকে ডেভিল ইরার বাবাকে কল দিয়ে ওদের বাড়িতে আসার কথা বলে। এতে ইরার বাবা তো রাজি হয়ে যায়, কিন্তু উনি একটু ভয়ে আছে। তার কারণ তো আপনারা কিছুটা জানেন। এখন দেখি কি হয়। অন্যদিকে আকাশ ওর বাড়িতে আসে। ওকে দেখার পরে ওর বাবা মা দুজনে এসে জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? এতদিন পর তোর আমার কথা মনে পড়লো। কি যে বলো না তোমরা, তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? আমরা তো থাকবই, তবে বাড়িতে আরেকজন মেয়ে অতিথি লাগবে। কি বলো মা, এই বয়সে বাবাকে আবার বিয়ে করাবে নাকি?
আরে পাগল ছেলে, বলে কি? আমি তো তোর বিয়ের কথা বলতেছি। আমার পেছনে আবার কেন পড়ে আছো তোমরা বলো তো? কেন রে, আমরা কদিন আর বাঁচবো? তোর বউয়ের মুখ তো আমাদের দেখতে হবে। সময় হলে আমি বলবো তোমাদের। দেখ তো এই মেয়েটাকে তোর পছন্দ হয় কি না। এদিকে আকাশ ছবি হাতে নিয়ে তাকিয়ে দেখে এটা হীরার ছবি। কি ব্যাপার আব্বু, এই মেয়েটাকে তুমি কি চেনো? হ্যাঁ, এটা তো রফিকুলের মেয়ে। ছোটবেলায় তোদের বিয়ে ও ঠিক করে রেখেছিলাম। তুই যখন এসেছিলে তখন আমি 2 দিন পর যাব তোর বিয়ের প্রস্তাব নিয়ে। তোকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে। না আব্বু, তোমরা এসে কথা বলে নিও। ঠিক আছে, আমি তাহলে শপিং করে আসি। বৌমার জন্য তো কিনতে হবে অনেক কিছু। ঠিক আছে, তোমরা যে ভালো মনে করো। হ্যাঁ মা, তোমরা তাহলে কথা বলে দেখো। আকাশের বাবা মা চলে যায় শপিং করতে। এদিকে আকাশ তো ভাবতেছে আজও হীরার বাবা রাজি হবে কিনা। অন্যদিকে টেবিল চলে এসেছে। কি হচ্ছে হঠাৎ এত জরুরি ভাবে? তুমি না বলেছো ওখানে কোনো পুলিশ থাকবে না? তাহলে আমার লোকেদের মেরে হাতিয়ারগুলো নষ্ট করেছে কে? দেখো, আমি কিছুই জানি না। তুমি যা বলছো আমি শুধু সেভাবে কাজ করছি, এর বেশি না। আচ্ছা, আমি এত কিছু শুনতে চাই না। আমি 5 দিন পরে আসবো আমার ছেলেকে নিয়ে, আর ওই দিনে ওদের বিয়ে দিব। কিন্তু এরা তো রাজি না। সেটা আমি জানি না, তোমাকে আমি আর বেশি সময় দিতে পারবো না, ঠিক আছে? কথাগুলো বলে চলে যায় রেবিন। এদিকে ইরার বাবা তো অনেক চিন্তা পড়ে গেল, কেননা নিজেকে বাঁচাতে গিয়ে উনি যে নিজের মেয়ের জীবনটাই নষ্ট করে দিচ্ছে। সেজন্য উনি ইরার রুমে যায় ইরার মাকে নিয়ে। আসবো কিরা? আরে আসো আপু। এ কি আম্মু, তুমিও আসছো? কিছু বলবে কি? আমি একটা সমস্যায় পড়েছি, সেটা থেকে একমাত্র তুই আমাকে উদ্ধার করতে পারিস। কি হয়েছে বলো তো আপু। এরপর ইরার আবু সবটা বলতে থাকে। সবটা বলতে বলতে ইরার বাবা তো কান্না করে, আর সবটা শুনে ইরা কি বলবে তা সে নিজেও জানে না। এখন বল, আমি কি করব? আমি জানি আমি অনেক খারাপ একটা কাজ করে ফেলেছি, তো সেটা ওই চেয়ারটা পাওয়ার জন্য। কিন্তু এখন আমি আমার জীবন বাঁচাতে গেলে তোর জীবনটা নষ্ট করতে পারবো না। না আপু, এরকমটা বলো না। আমার জীবন নষ্ট হয়ে যাক, কিন্তু তোমাকে মরতে আমি দেব না। তবে একটা কথা কি জানো? কি কথা বল? আমার বান্ধবী মোমোকে অভি মেরে ফেলেছে। কি বলিস তুই? আমি ঠিকই বলছি। অভি মোমোকে একা পেয়ে ওকে তুলে নিয়ে গিয়ে। কাঁদিস না এরা, আমি ওর মতো লম্পটের সাথে তোর বিয়ে দেব না। আমার যা হয়ে যাক না কেন, আমি ওর সাথে তোর বিয়ে দেব না। কিন্তু বিয়ে না দিলে তোমাকে যে। ওরা 5 দিন পর আসবে তোকে নিয়ে যাওয়ার জন্য। তুমি শুধু দোয়া করো যেন এই 5 দিনের ভিতরে অলৌকিক কিছু ঘটে যায়। তাই যেন হয়। আমি তাহলে এখন আসি, তুই ঘুমা। 2 দিন পর 10টা গাড়ি নিয়ে আকাশের বাবা মা দুজনে আসে হীরাদের বাড়িতে। আকাশের বাবাকে মোটামুটি অনেকেই চেনে, কেননা আকাশের বাবার অনেক ক্ষমতা। তার উপর বাড়ি গাড়িতে সিকিউরিটি নিয়ে ঘোরা। ওনারা বাড়ির ভিতরে ঢুকলে ইরার মা ওনাদের ড্রয়িং রুমে বসতে দেয়। ভাবি, তুমি তো আমাকে ভুলেই গেছো। কি বলবো, ব্যথার কারণে আশাও হয় না। আর ইরার বাবা কোথায়? আমি ওকে কল দিয়ে আসতে বলতেছি। এদিকে শাহজাহান চৌধুরী কল দেয়। ইরার বাবা তাড়াতাড়ি করে অফিসে বের হয়ে আসে। উনি বাড়িতে এসে শাহজাহান চৌধুরীকে দেখে জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? কত বছর পর দেখা হলো। আরে হো, ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকি। তার উপর আমার ছেলে বাড়িতে ফিরেছে, সেজন্য ভাবলাম ওর জন্য মেয়ে দেখব, এরপর বিয়ে দেব। ব্যবসায় ওকে বুঝিয়ে দিয়ে আমি রিল্যাক্স হব। তা তোর ছেলে আসেনি? ছেলে তো আসেনি, আমরা এসেছি তোর মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে। কথাটি শুনে ইরার বাবার মুখে একটা চিন্তা ছাপ লেগে আছে, যা দেখেই বোঝা যাচ্ছে। কি হয়েছে তোর? বিয়ের কথা শুনে তোর মুখটা এরকম চিন্তিত কেন দেখাচ্ছে? আমি জানি আমার মেয়ের বিয়ে আর তোর ছেলে বিয়ে দিব বলছি, কিন্তু এখন যে সেটা আর সম্ভব না। ভাইজান, এরকম করে বলবেন না। আমরা যে অনেক আশা নিয়ে এসেছি। আচ্ছা, কি হয়েছে আমাকে ব্যাপারটা খুলে বল।
তাহলে তো আমি একটা সমাধান তো দিতে পারবো। তাহলে শোন। এরপর সবটা শুনতে থাকে। সবটা শোনার পর আরে হয় এই সমস্যা একটা বিষয় নিয়ে তুই এত চিন্তিত? তোর কাছে সামান্য কিছু মনে হচ্ছে? তুই কোনো টেনশন করিস না, আমি 7 দিনের ভেতরে তোর সব চিন্তা দূর করে দিব। সত্যি বলছিস তো বন্ধু? পারবি তো তুই? কি যে বলিস, এত ক্ষমতা দিয়ে যদি তোর এই উপকার না করতে পারি তাহলে এত ক্ষমতা দিয়ে কি করব? এখন তোর মেয়েকে ডাক, ওকে দেখি আগে, তারপর বিয়ের 3 তারিখ ঠিক করি। ইরার মা, যাও তোমার মেয়েকে নিয়ে আসো। আপনারা একটু বসেন, আমি ওকে নিয়ে আসতেছি। ইরার মা তো উপরে যায় ইরাকে আনার জন্য। এদিকে আকাশের বাবা ইরার বাবার সাথে কথা বলতে থাকে আর কাকে কাকে যেন কল দিয়ে সবটা বলতে থাকে। এদিকে 20 মিনিট পরে ইরাকে ওনাদের সামনে হাজির করা হলো। এদিকে ইরাকে দেখে আকাশের বাবা মায়ের অনেক পছন্দ হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর তো আপনার মেয়ে। আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনারা চাইলে এখন এদের বিয়ের 3 তারিখ ঠিক করে নিব। ভাবি, আপনাদের যেমন ইচ্ছা। এরপর আকাশের মা ইরার গলায় ডায়মন্ডের হার, চুড়ি, কানের দুল পরিয়ে দেয়। এ দেখে বাকিরা অনেক খুশি হয়। আন্টি, কি দরকার ছিল এত কিছু? তাছাড়া এইগুলো কিনতে আপনাদের তো অনেক ডলার চলে গেল। আরে বলে কি মেয়ে, এটা তো তোমাকে দেখতে এসেছি বলে সামান্য কিছু উপহার দিলাম। বিয়েতে আরো কি কি থাকবে তা তুমি কল্পনাও করতে পারবে না। আন্টি, আমার সাথে যার বিয়ে হবে, মানে আপনাদের ছেলের ছবি কি দেখা যাবে? আসলে শাহজাহান, তোর ছেলের ছবিতে দেখলাম না। আমার ছেলেকে একসাথে বিয়ের দিন দেখিস, তবে কথা দিচ্ছি যদি আমার ছেলেকে পছন্দ না হয় তাহলে ওর সাথে বিয়ে দিতে হবে না। আমি তেমনটা বলিনি। আচ্ছা, আমরা তাহলে এখন চলে, আগামী এই তারিখে তাহলে বিয়ে। আচ্ছা বন্ধু। আকাশের বাবা মা যাওয়ার পর ইরা ওর বাবাকে জিজ্ঞেস করে, উনি সবটা বুঝিয়ে বলে। এদিকে ইরার আব্বু ডেভিলকে কল দিয়ে জানিয়ে দেয় ইরার সাথে অভি বিয়ে দেবে না। সেজন্য ডেভিল তো আরো বেশি রেগে যায়। তুই কি জানিস না এর জন্য তোকে কি কি মাসুল দিতে হবে? তা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই আগে নিজেরটা ভাব। এদিকে ডেভিল অভিকে সবটা জানায়। অভি সবটা জেনে তো আরো বেশি রেগে যায়। চিন্তা করিস না, ইরাকে দরকার হলে ওদের বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, আর তাও তোর সাথেই বিয়ে দেবো, ঠিক আছে? না আব্বু, ওকে বিয়ে করব না, তবে এক রাতের জন্য ওকে শুধু বিছানায় পেলেই হবে। চিন্তা করিস না। এদিকে বিয়ের দিন ঘনিয়ে আসে। অন্যদিকে আকাশের বাবা ডেভিলের কাছ থেকে সব প্রমাণ নিজের হাতে নিয়ে এসে তা নষ্ট করে দেয় আর সবটা ইরার বাবাকে জানিয়ে দেয়। উনি তো সবটা জেনে অনেক খুশি হয়। এদিকে বিয়ের দিন ইরাকে পার্লারে নিয়ে যাওয়া হয়। ঠিক তখনই কবি ইরার পাশে থাকা বাকি গার্ডগুলোকে মেরে ফেলে আর ইরাকে নিয়ে যায়। যা ইরার বাবা আকাশের বাবাকে জানায়। উনি জানার পর, চিন্তা করবেন না, আমি কুজ নিচ্ছি, তাহলে আপনিও নিন। এদিকে আকাশকে খুঁজতে এসে দেখে রুমে নেই, শুধু আবির আর তানু বসে আছে। কি ব্যাপার, আকাশ কোথায়? স্যার তো অনেক আগেই বেরিয়ে পড়েছে। কোথায় গেছে? ওনার বউকে উদ্ধার করতে। এদিকে ইরাকে কোনোভাবে ট্রেস করতে পারছে না। তখনই মনে পড়ে ইরার হাতে থাকা রিংয়ের কথা। কেননা ওই রিংয়ের মধ্যে ট্রেকার লাগানো আছে। সেজন্য ওই লোকেশনে যায় সেম পোশাক পরে, যে পোশাকে আকাশ ইরাকে প্রথমবার বাঁচিয়েছিল। একটা পুরোনো বাড়িতে সে দরজা খুলে দেয়। ইরাকে বেঁধে রাখা হয়েছে চোখের কাপড় বেঁধে। অন্যদিকে ডেভিল আর অভি বসে আছে, আর ওদের সামনে কাজী বসে আছে। আকাশের এরকম পোশাক দেখে অভি অনেক ভয় পায়। তুই এখানে? তুই কি ওকে চিনিস? ওই সেই ছেলেটা যার জন্য আমি মরতে বসেছিলাম, কিন্তু ও এখানে কেন? কাজী সাহেব, আপনি এখান থেকে যাবেন নাকি আপনাকে উপরে পাঠিয়ে দিব? উপরে যাওয়ার কথা শুনে কাজী তো ভয় পালিয়ে যায়। এদিকে ওদের মধ্যে মারামারি হতে থাকে, কিন্তু ইরার জ্ঞান ছিল না বলে কিছুই দেখতে পারেনি। একে একে ওদের সবাইকে মেরে ফেলে, শুধু অভি আর ওর বাবা বেঁচে আছে। আমরা মরার আগে একবার আপনার মুখটা দেখতে চাই প্লিজ। ওদের কথা মতো মাস্কটা সরাতে ডেভিল দেখে তো ভয় এমনিতে মরে যায়, আর সাথে অভিও। কেননা ওদের আগেই গুলি করা হয়েছিল, সেজন্য ওরা আকাশের চেহারা থেকে এমনিতে মরে গেল। এদিকে ইরাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে ইরার বাড়িতে আসে। বাড়িতে আসতে আসতে ইরা মোটামুটি জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আকাশকে এরকম দেখে ইরা তো অবাক হয় অনেক বেশি।
এ কি তুমি? তুই কি ওকে আগে থেকে চিনতি? ওই দিন উনি আমাকে বাঁচিয়েছিল। ওই দিন যে পোশাক ছিল আজকেও সেম পোশাক, আর সেম সেই চোখগুলো, যা আমি ভুলতে পারবো না কখনো। তোর মাস্কটা সরাও। আকাশ মাস্কটা সরালে সবাই অবাক হয়। এরপর সবাইকে সবটা বলতে থাকে, সাথে সবটা বুঝিয়ে দেয়। তার সাথে ওদের বিয়েটাও হয়ে যায়। বিয়ে শেষ হওয়ার পরে যাক, সব দিক দিয়ে ভালোই হলো। কিরকম? এই যে লাইফে এত ভালো একটা হাজবেন্ড পেয়েছি, আর সাথে বডিগার্ডও। তাও যে সে বডিগার্ড না, একেবারে প্রধানমন্ত্রীর মেয়ের থুকু, আমার আদরের একমাত্র জামাই বডিগার্ড।